আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কাছে অনেকদিন পর ওহুদের ঘটনা এসছে। আপনারা মাঝখান দিয়ে এক ভাই তানজিম হাসান, ওনার বাড়ি টাঙ্গাইল, উনি আমাদেরকে সৌদি থেকে ওহুদের ঘটনা পাঠিয়েছিলেন। তো ওনার ভাষায় বলছি, আমি এর আগে দুটো ঘটনা বলেছিলাম ওহুদকে নিয়ে, আশা করি মনে আছে সবার। তারপরে আরো অনেক ঘটনা ঘটেছে, সময়ের জন্য আর লেখা হয়নি। ইনশাআল্লাহ একটা একটা করে সব ঘটনা বলবো সবাইকে। উহুদ আসে এখনো, কিন্তু বেশি সময় দেয় না আমাকে, কিছুক্ষণ থেকে চলে যায়। আমি কোনো বিপদে পড়লেও সে আর এখন তাড়াতাড়ি আসতে পারে না, কেন জানি না। সেও কিছু বলে না আমায় এই বিষয়ে। ঘটনাটা আমার সাথে শুরু হয়েছে এই বছরের অক্টোবর মাস থেকে। আমি আমার আগের বাসা ছেড়ে দিয়ে নতুন বাসা নিয়েছি। আবার নতুন বাসা নিতে হয়েছে, আগের বাসা থেকে যা 50 কিলোমিটার দূরে হবে। অক্টোবরের 1 তারিখ সব জিনিসপত্র নিয়ে নতুন জায়গায় চলে যাই। সেখানে গিয়ে জায়গাটা তেমন আমার পছন্দ হয় নাই, কেমন জানি একদম নীরব, খুব বেশি মানুষ নেই। যা কিছু আছে সব সৌদি মানুষজন, এবং আজনবী আজনবী মানে নতুন মানুষজন, মানে এরকম অবস্থা আর কি। বুঝতে পারছি না কিভাবে থাকবে এখানে, মানে কথা বলার মতো বা কথা শোনার মতো লোকজনের অভাব আর কি। কিন্তু কি আর করার, পরে চাকরি করে তো আর নিজের মতো করে চলা যায় না। আর আমার এখানে কয়েকদিন কাজ ছিল না, তাই আস্তে আস্তে জিনিসপত্র সব রুমে গুছিয়ে রাখি। ভালো লাগে না সারাদিন একা, আর ওই জায়গায় মানুষ তেমন একটা নাই। আমি যেখানে থাকি একটা মানুষও নাই। বাইরে গেলে শুধু সৌদিদের সাথে দেখা হয়, বাংলাদেশ বা ভারতের বা পাকিস্তানের কেউ নেই যে বসে কথা বলবো বা কথা বলা যাবে। কি আর করার, একমাত্র সাথী এখন মোবাইল ফোন। সারাদিন শুয়ে শুয়ে শুধু মোবাইল ফোন দেখা, এভাবেই চলছিল। প্রায় 10 দিন চলে যায়। মোটামুটি একটু কাজও করতে হয় এখন। মালিক সেই আগের বাসা থেকে এখনো আসেনি, তাই ওরকম কাজ করতে হয় না। মালিক আসবে আরো 1 মাস পরে। কাজ শেষ করে রুমের সামনে গাড়িটা রেখে রুমে চলে আসি। দরকার ছাড়া বাইরে যাই না একদমই। প্রতিদিন এক জায়গায় গাড়ি রাখতাম, কে জানে যে জায়গাটা আসলে ভয়ঙ্কর। কয়দিন পর রাতে ঘুমানোর পর দরজায় কেমন জানি একটা আওয়াজ শুনতে পাওয়া শুরু করলাম, বেশি জোরে। অনেক সময় ধরে হতো না আওয়াজটা, একটু হয়ে আবার বন্ধ হয়ে যেত। আমি ঘুমের মাঝেই মনে করতাম যে হয়তো বাতাসের শব্দটা হচ্ছে। এইভাবেই কয়েকটা দিন যায়। তারপর মালিকের বাসায় সবাই এখানে চলে আসে। মালিকের বাচ্চা, বউ সবাই এখন এই বাসায় থাকায় আমার একটু কাজও বেশি। যে কোনো সময় এদিক ওদিক যেতে হয়। মালিকের বাচ্চাগুলো রাস্তায় গিয়ে মাঝে মধ্যে খেলাধুলা করে। আমি যে জায়গায় গাড়ি রাখতাম ওখান দিয়েই বাসা থেকে রাস্তায় বের হতে হয়। এভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাত 12টার সময় আমার রুমে কে ডাক দেয় মালিকের ছেলে। বলে বাসার ভেতরে যেতে বলেছে মালিক। আমি কিছু বুঝতে পারিনি এত রাতে বাসার কি জন্য। তারপর আমি কিছুক্ষণ পর বাসার ভেতরে গিয়ে দেখি বাসার সামনে একটা হল রুম আছে। হলরুমে গিয়ে দেখি আমার মালিক আর তার 2টো ছেলেগুলো ছোট, আর একজন হুজুর টাইপের, হয়তো সম্ভবত কোনো মসজিদের ইমাম হবে, বসে আছে। পরে আমি তাদেরকে সালাম দেই। সালাম দেওয়ার পর মালিক আমায় বলে বসো। আমি এখনো জানি না কি জন্য এখানে আসলাম, কেন বা কি কারণ আমাকে ডেকেছে, আমাকে কিছুই বলেনি। আর এই লোকটাকে আমি কিছুই জানি না, আমি শুধু ভেতরে গেছি এই পর্যন্তই। ওখানে মালিকের 2টা ছেলে ছিল, একটার বয়স 12, একটার বয়স 11, আর একটা 7 বছরের হবে। ছোট ছেলেটা হুজুরের সামনে বসা, আর মালিক এবং মালিকের অন্য ছেলে সোফা সেটে বসে রয়েছে। আমার মাথায় আসছিল না আসলে কি, কোনোভাবেই আমি চিন্তা করতে পারছিলাম না কি দরকারে আমাকে ভেতর আসতে বললো। নর্মালি আমি যেসব কাজ করি সব তো বাইরে করি, বাইরে থেকে করে কাজ করে শেষ হয়ে যায়, তো ভেতরে তো কখনো আসার জন্য বলে না। তা আজ হঠাৎ আমাকে কেন আসার জন্য বললো। পরে মালিক আমাকে বসতে বলে, তা আমি বসার জন্য ওই জায়গায় যাচ্ছি, আর মালিকের ছোট ছেলেটা আমাকে দেখে রাগে ফোঁস করতে থাকে। কি কারণে ছেলেটা ফোঁস করছে, আমার দিকে আসতে চাইছিল, মনে হয় এখনই আমাকে গলায় চাপ দিবে, এরকম ভাবে চাপ দিয়ে ধরবে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করছে। আমি ভয় পাই, একটু পেছনে যাই। ছোট বাচ্চা ছেলে, বেশি বড় না। হুজুর ধমক দিয়ে পিচ্চিটাকে চুপ করায়। আমাকে অনেক খারাপ কথা বলে, অনেক গালি দেওয়া শুরু করে ছেলেটা। সবকিছু আরবিতে বলা, এসব আমি বুঝতে পারছিলাম না। সবকিছু না, কিছু কিছু বুঝতে পারছিলাম, কিন্তু আমার মালিক আর হুজুর সব বুঝে আমার দিকে তাকাচ্ছিল। এইভাবে অনেক সময় পার হয়ে যায়। পরে বাচ্চাটা একটু শান্ত হয়ে বসে,
পরে হুজুর বাচ্চার সাথে থাকা জিনটাকে ভালোভাবে বসিয়ে তার সব কথা শুনতেছিল। তখন বাচ্চার সাথে থাকা জিনটা বলতে শুরু করে, আর প্রতিদিন বাসার গেটের সামনে রাস্তায় শুয়ে থাকি, এইখানে আমার থাকার জায়গা, এই বাসায় মানুষ না থাকায় আমি অনেক শান্তিতে থাকি, কেউ এসে ডিস্টার্ব করে না, মানুষজন আশেপাশে দিয়ে চলে যায়, কেউ তো দাঁড়ায় না, কিন্তু এই ছেলেটা মানে আমার কথা বলছে, আসার পর থেকে আমার সবকিছু গোলমাল করে দেয়, আমায় শান্তিতে থাকতে দেয় না। আমি যখন এখানে শুয়ে থাকি গাড়ি নিয়ে এসে আমার পাশে রাখে, আমার অসুবিধা হয়, মাঝে মাঝে তো আমার হাতে পায়ের উপর গাড়ি রেখে চলে যায়, কিন্তু আমি কিছু বলি না যে ভুল করেছে। আমার জায়গায় যদি অন্য কোনো জিন জাতি থাকতো তাহলে এই ছেলেটাকে অনেক আগেই শাস্তি পেতে হতো, কষ্ট পেতে হতো। আমি ভালো দেখে কিছু করিনি এখনো, কিন্তু কতদিন মানুষের মতো আমাদেরও তো একটা লিমিট আছে, সীমা যখন পার হয়ে যায় তখন আর ভালো থাকা যায় না। প্রায় প্রতিদিন আমার কোনো না কোনো জায়গায় গাড়ি রেখে চলে যেত, পরে গাড়ি না সরালে আমার ওরকম ভাবেই থাকতে হতো। কিভাবে এত কিছু সহ্য করে থাকি বলেন? বেশি বাইরে যেত না, গাড়ির নিচে চাপা দিয়ে রাখতো আমাকে। অনেকদিন সহ্য করার পর আর সহ্য হয়নি, তারপর থেকে শুরু করলাম তার ক্ষতি করা। অনেক চেষ্টা করি প্রতিদিন যে কোনো না কোনোভাবে ছেলেটাকে শাস্তি দিব, একটু ভয় দেখালেও তো রাগটা কমে। প্রতিদিনই ছেলেটাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু কোথা থেকে যে এসে ছেলেটাকে কেউ আগলে রাখে, ওই হারামি মেয়েটা একটা মেয়ে আছে, তো সম্ভবত সে ওহুদের কথাই বলছে। মেয়েটার জন্য এত চেষ্টা করেও ছেলেটা কোনো ক্ষতি করতে পারলাম না। পরে আমি প্রায় আরো 4 জনকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, কিন্তু তারপরও মেয়েটা ছেলেটাকে কিভাবে জানিস দূরে, মেয়েটা আমাদেরকে দূরে সরিয়ে দেয়। রাতে মাঝে মাঝে রুমের দরজায় অনেক শব্দ করতাম ছেলেটাকে বোঝানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য, আর ছেলেটা এত ঘুমায় যে সবকিছু শুনতে পায় না। আরো অনেকভাবে ভয় দেখাতাম, কিন্তু কোনো ভয় পাচ্ছিল না। বেশি ক্ষতি করব না, তাই যাতে কিছু না হয় সেই বিষয়ে খেয়াল রেখেই ভয় দেখাতাম। অনেকদিন চেষ্টা করেছি, কিছুই হয়নি, সব শেষে হাল ছেড়ে দিয়েছিলাম। পরে দেখলাম এই বাসায় অনেক লোক আসলো, একটু ভরসা পেলাম যে এইবার ভয় দেখাতে হবে, একজনকে তো ভয় দেখাতেই হবে। এই সব কিছু শুনে আমার মালিক আর হুজুর দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা মনে মনে ভাবছে যে কি হচ্ছে এইসব। আমি তাদের কথা কিছুই বুঝতে পারিনি, কারণ আমি আরবি সৌদিদের মতো বুঝি না। পরে আমার মালিক সবকিছু আমায় বলে বুঝিয়েছেন। পরে জিনটা আবার বলতে শুরু করলো, বাচ্চাটা একদিন খেলতে খেলতে রাস্তায় চলে আসছিল, আমি রাস্তায় শুয়েছিলাম, শুয়ে দেখছিলাম বাচ্চাটার খেলা। পরে মাথায় চিন্তা আসলো যে বাচ্চাটার সাথে একটু মজা নিয়ে আসি। বাচ্চাটাকে দূর ধরতে চাইনি। পরে আবার চিন্তা করলাম যে ছেলেটাকে তো কিছু করতে পারছি না, বাচ্চাটার সাথে এসে সবাইকে একটু বুঝিয়ে দিতে পারি, তাই বাচ্চাটার সাথে এসেছি, কিন্তু আর ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা আমার নাই। এইসব বলে জিনটা চুপ করে বসে রইল। পরে হুজুর জিজ্ঞেস করলো, তুমি কি এখন চলে যাবে? জিনটা বলে যে ছেলেটাকে ভালোভাবে মাফ চাওয়ার পর চিন্তা করে দেখবো। পরে হুজুর জিজ্ঞেস করলো যে তুমি কি এখন চলে যাবে? জিনটা বলে যে ছেলেটা ভালোভাবে মাফ চাওয়ার পরে চিন্তা করে দেখবো। আমি বসে সব শুনছিলাম। এটা শুনে বলে উঠলাম যে তোর কাছে আমি মাফ চাবো কেন? আমি তো অন্যায় করি নাই, তোর কাছে মাফ চাওয়া তো সম্ভব না। তুই গেলে জানা হয় ব্যবস্থা করছি। তুই রাস্তায় শুয়ে থাকিস, তোকে কেউ দেখতে পায় যে তোর পাশ দিয়ে চলে যাবে, বা আমি তোর উপর গাড়ি রাখেছি, আমি কি তোকে দেখতে পাই? তোকে তুই তো মানুষ দেখিস, তাহলে তাদের দেখে সরে যা, অন্য জায়গায় যাস না কেন? ওখানে বসে থাকিস কেন? মানুষের লাথি খাওয়ার জন্য নাকি? তোর কপাল ভালো যে আমি তোকে দেখি না, গাড়ি নিয়ে এসে দেখি, যদি দেখতাম তুই শুয়ে আছিস তাহলে তোর পায়ের উপরে না একদম মাথার উপরে গাড়ি রেখে চলে যেতাম। তারপরে বুঝতে পারতে যে মানুষ কি জিনিস, মানুষের আশেপাশে থাকলে কত কষ্ট করতে হয়। তোর কপাল ভালো যে বেঁচে গেছিস, বাঁচতে চাইলে এলাকা থেকে চলে যা। আমার কথা শুনে ভীষণ রাগ হয়, বকাঝকা দেওয়া শুরু করে দিল সে। আমার মালিক আর হুজুর আমার কথা শুনে অবাক হয়ে রইল যে সে ছেলে কি বলছে। আমি তো ভয় পাই না উহুদের জন্য, সে যেভাবেই হোক আমায় ক্ষতি করার চেষ্টা করছে, আমি এগুলিতে ভয় পাই না। পরে মালিক আর হুজুর মিলে জিনটাকে অনেক সময় ধরে বোঝায়, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না চলে যেতে। আমি বললাম যা হয়েছে, এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। অনেক সময় বোঝানোর পর সে রাজি হয়ে বললো যে তার সাথে এখানে যারা আছে তারা তাকে 2টা করে দুম্বা দিবে বা কিছু একটা দিলে এখান থেকে চলে যাবে অন্য কোনো জায়গায়, এখানে আসবে না, কারো কোনো ক্ষতি করবে না। বাসার কাছে একটা বাগান ছিল, ওখানে রাত 12টার পর দিয়ে আসতে হবে, পরে যেন কেউ না যায় ওই জায়গায়। পরে হুজুর বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দুম্বা দিয়ে আসবো তোদের জন্য, তোরা এখন চলে যা, আর কোনো সময় এখানে আসবে না। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জিনটা রুমের দরজা খুলে দিতে বলে, পরে তারা ওখান থেকে চলে যায়। তারপর দিন আসরের নামাজ শেষ করে আমি আর আমার মালিক যাই মাজরায় দুম্বা কিনতে। 1300 রিয়াল করে 2টা দুম্বা কিনে নিয়ে আসি।
রাতের বেলা হুজুর এসে দুম্বাগুলো দিয়ে আসে সেখানে বাগানে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটা একটা ছোট ঘটনা ওনার কাছ থেকে আমরা পেয়েছি। এবং ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তানজিম ভাইকে অনেক ধন্যবাদ। আমি চাইবো যে আপনার উহুদের ঘটনা আমরা আরেকটু শুনি। তো আমরা একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে চাইলেই শোনাতে পারি। আমার কাছে একটা ঘটনা আছে, সাইফুল ভাই নামক এক ভাই আমাদেরকে একটা ঘটনা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, তিনিও বিদেশ প্রবাসী ভাই। তিনি আমাদেরকে ঘটনা, প্রবাস থেকে আজকে বেশ ঘটনা আছে আমাদের এখানে। তো উনি লিখেছেন, আমি আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করতে চাই। আমি একজন প্রবাসী, বিদেশ আসার পর এখানে অনেক কিছু ঘটেছে। আমার সাথে একবার ঘটেছে, আর বাকিগুলো আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনিয়েছি। ঘটনায় যাই। আমাদের কোম্পানির ব্লগ বানানোর জন্য আরেকটা কোম্পানি হতে লোক নিয়ে আসে। তো এই কাজ করার সময় একজন বাঙালি ভাই উপর থেকে পরে স্পট ডেট হয়ে যায়। তারপর থেকে ঘটনা শুরু। উনি মারা গেছেন আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে। এখনো নাকি কেউ ওনার উপস্থিতি টের পায়। আমি তখনও কোম্পানিতে আসি নাই, এটা আগের ঘটনা। একজন বড় ভাই ছিল, তিনি কন্টিনিউ নাইট শিফটে কাজ করত এবং ডিউটি শেষ করে গাড়ির নিচে ঘুমাতো। তো এইভাবে একদিন গাড়ির নিয়ে তিনি ঘুমিয়েছিলেন গাড়ির নিচে। তো সাইট ফোরম্যান যে ছিল উনি আবার খুঁজছিলেন ওনাকে। তো একসময় ওনাকে খুঁজে পান। তো গিয়ে দেখেন উনি খুব হাঁপাচ্ছেন। তো ফোরম্যান ওনাকে জিজ্ঞেস করলেন, কি হলো, হাঁপাচ্ছেন কেন? উনি বললেন যে আজকে আমাকে প্রায় মেরেই ফেলেছিল, দেখেন না আমার গায়ে কতগুলো ধুলাবালি লেগে আছে, আমাকে কয়েকটা আচারও দিয়ে চট থাপ্পড় দিয়েছে। তো উনি অবাক হয়ে গেছে, কে মেরেছে? তা তো দেখলাম না কে মেরেছে, আমার গাড়ির নিচ থেকে টেনে বের করলো আমাকে, আমার বাম পা ধরে টেনে বের করে 2-3টা আছাড় দিল, জামা কাপড় যেভাবে ধোয় সেভাবে আছাড় দিল, কয়েকটা চট থাপ্পড় দিল। এটাই ঘটনা। তো ঈদ বা ক্রিসমাসের ছুটির দিন জন্য 2 দিন বন্ধ ছিল। ছুটির আগে আমাদের এখানের একজনের ছোট একটা কাজ ছিল। আমরা যেখানে থাকি ওখানে উনি কাজের জায়গায় গেছেন, যেতে প্রায় 5-7 মিনিট সময় লাগে। তো ওখানে গিয়ে উনি কাজ করছিলেন। উনি ছিলেন গ্লাস রুমের ভেতরে। তো হঠাৎ তিনি বের হলেন ওয়াশরুমে যাওয়ার জন্য। পাশে আরেকটা কোম্পানি আছে। তো ওখানে এত শব্দ হচ্ছে যে হাতুড়ি দিয়ে লোহা পেটালে যেরকম শব্দ হয় এরকম শব্দ, যে মনে হচ্ছিল ওখানে কেউ কাজ করছে। তো ওই মুহূর্তে রাত তখন 2-3টা বাজে। উনি বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কিছু না। তো উনি পরে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে, কিন্তু কিছুই দেখতে পান না, শুধু শব্দটা পেয়েছেন তিনি। উনি একা ছিল, আরো একজন ছিল তার সাথে। তো এই ছিল আরেকটা ঘটনা, ওই জায়গার ঘটনা, যে জায়গার ঘটনা ঘটেছে। আমি যখন প্রথম এখানে আসার পর একজন আমাকে বলেছিল, আপনি যে ওয়াশরুমে একা যান, ওখানে একা যেন না, সমস্যা আছে, কিছু অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, ওদেরকে দেখা যায় না, অস্তিত্ব বোঝা যায়, ওইগুলো আপনার ক্ষতি করতে পারে। তা আমি এটা মনে করলাম যে নতুন মানুষ আসছি, ভয় দেখাচ্ছে আমাকে, আমি আমার মতো কাজ করি। একদিন হঠাৎ করে আমি আর আমার 2জন কাজের পার্টনার কাজ করছিলাম। একজন আমাকে বলছিল যে দেখো, আজকে তো আমরা নাইট করব, ফুল নাইট, তো কেয়ারফুল থেকো, কখনো ওই পাশটায় যাবে না, আজকে কিন্তু আমরা বেশি একটা লোক নাই এখানে। ওই পাশে একটু দেখে, মানে ও আমাকে ইশারা করে দেখালো ওই পাশে, ওই এরিয়াটা আবার দেখিয়ে বললো যে আমি ওখানে এখানে কাজ করছিলাম, দেখলাম কিছু একটা দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি মোটেও মুভ করতে পারছিলাম না। অবয়বটার শেপটা এরকম ছিল যে অনেকটা লম্বা, চুলগুলো বড় বড়, একটা মেয়ের অবয়বের মতো লাগছিল আমার কাছে। আমিও আসলে নতুন মানুষের জায়গায় আমি গুরুত্ব দিইনি, ওরা ফাইজলামি করছে এটা ধরেই আমি মানে মানুষ একজনকে ভয় দেখাতে পারে, আমি নতুন মানুষ, আমাকে দেখে এটা করতেই পারে। কিন্তু ওই রাতে একটার সময় রাত 1টার দিকে আমার একটা ব্রেক টাইম। সারাদিন হার্ড ওয়ার্ক ছিল, রাতেও ডিউটি করলাম, আর কিছু কাজ বাকি ছিল, ওইটা আমরা 3জন মিলে করছিলাম। তো ব্রেক টাইমে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমি গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। একটা গাড়ির চিপাই গিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়ি আমি। এমন সময় যেন কি আমাকে ডাকছে, মামা মামা মামা, গেট আপ গেট আপ। কে ডাকছে আমি চিন্তা করছিলাম, উঠে দেখি কেউ নাই। আমি তখন আমার অন্য কাজের পার্টনারদের কাছে গিয়ে দেখলাম ওরা 2জন ঘুমাচ্ছে। তাহলে আমাকে ডাকছিল কে? আমি আবার গিয়ে শুয়ে পড়ি, ভাবছি ওরা হয়তো দুষ্টামি করছে। 3-4 মিনিট পর আবারও আমার কাছে সেই শব্দটা আসতে লাগলো, মামা মামা, গেট আপ গেট আপ। তখন উঠে পেছনে ঘুরে তাকিয়ে দেখি কি যেন একটা ছায়ার মতো চলে গেল। আমি ওই মুহূর্তে ভয় পেয়েছি, আমি একদম ঠান্ডায় জমে যাই। সাথে সাথে আমি আমার পার্টনারদের ডাকি, ওরা বলে কি হয়েছে? আমি বলি যে এই ঘটনা, তুমি কি আমাকে ডাকছিলে?
ও বলে, না আমি তোমাকে ডাকিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। তাহলে কে আমাকে মামা মামা বলে ডাকলো? ওরা বলছে, তোমাকে আগেই বলেছিলাম কেয়ারফুল, আমরা এখানে আছি, তুমি লাইট বন্ধ করে এখানেই বসো, তুমি এখানে কেন গেছো? তো এই ঘটনাগুলো গেল এখানে। এই কয়েকদিন আগের একটা ঘটনা, 10-15 দিন আগে, আমার রুমমেট ও নাইট ডিউটি, আমার রুমমেট এবং আমার দুজনেরই নাইট ডিউটি চলছিল। আমি 10টার দিকে ওয়াশরুমে গেলাম, একটু পরে আমার ডিউটি শেষ, আবার ও আমার নাম ধরে ডাকছে, সাইফুল এদিকে আসো, এদিকে আসো, দেখো 2টা বিড়াল ঝগড়া লাগছে। 2টা বিড়াল ঝগড়া করছে, অথচ একটা বিড়ালের মাথা নেই, কিন্তু মাথা ছাড়া বিড়ালটার কোনো ব্লাডও বেরোচ্ছে না। ভালো একটা বিড়াল, বিড়ালটার মাথা ছাড়া বিড়ালটাকে খামচা মারতে চেষ্টা করছিল, কিন্তু মাথা ছাড়া বিড়ালটা কোনোভাবেই পারছিল না। আমরা 3 জন মিলে এই দৃশ্যটা দেখেছি একসাথে। এটা একই জায়গার ঘটনা এবং এই একই জায়গার কয়েকটা মাল্টিপল ইনসিডেন্ট নিয়ে সাইফুল ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, উনি সৌদি থেকে, এবং তিনি সেই জায়গায় কাজ করতেন। তো কাজ করার আমাকে মাঝে মাঝে তারা সবাই জানতো যে এই জায়গাটায় বেশ ভয়ের অনেক কিছু চলে, কারণ ওই জায়গায় একজন বাংলাদেশি লোক মারা গিয়েছিল অনেকদিন আগে এবং স্পট ডেড হয়েছিল। অনেকে অনেক কিছু দেখেছে। তো ওনার আসার আগের কিছু ঘটনা এবং ওনার আসার পরের কিছু ঘটনা, ওই জায়গা বেশ কিছু ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই এবং তানজিম ভাইকে আমাদেরকে ছোট ছোট কিছু ঘটনা শেয়ার করবার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম আরজেল, আমি ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে বলছি। আমি যে ঘটনাটির কথা বলছি সেটি আসলে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরি রিলেটেড ঘটনা। তো সঙ্গত কারণেই, যেহেতু এখনো গার্মেন্টস ফ্যাক্টরিটি এখনো রানিং অবস্থায় আছে, এখানে শত শত মানুষ কাজ করছে, তো সঙ্গত কারণে আমি সেই প্রতিষ্ঠানটির নাম এখানে উল্লেখ করছি না এবং এক্সাক্ট লোকেশনটি দিচ্ছি না। তবে আমি যে ঘটনাগুলো শেয়ার করবো সেগুলো সম্পূর্ণ সত্য এবং এগুলোর সাক্ষী আসলে বহু মানুষ। তো প্রথমে ঘটনাটি আমি একদম সরাসরি চলে যাচ্ছে এখন। ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছে 2008-এর মাঝামাঝি থেকে 2009-এর শেষ দিক পর্যন্ত। তো অ্যাকচুয়ালি যেটি মানে আমরা শুনি, তখন আমরা হাই স্কুলে পড়তাম। তো প্রথমত হচ্ছে আমাদের স্কুলে এই গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো, যে সেখানে অনেক ধরনের ভৌতিক কার্যক্রম হচ্ছে, অনেক যেখানে যারা কাজ করছেন তারা কাজ শেষে বাইরে এসে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। তো আমরা যেহেতু অনেক ছোট ছিলাম, আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে মানে ওভাবে কারোর সাথে কথা হতো না। দেখা যেত যে লোকমুখে ভেসে আসা যে ঘটনাগুলো, এক্সপিরিয়েন্সগুলো, সেগুলোই আমরা শুনতাম। কিন্তু ওগুলো সত্যি কথা বলতে কনক্রিট ভাবে একদম যে বলার মতন কিছু মানে অমনও ছিল না। তো আমি যেই ঘটনাটি আসলে মানে এটির যে একদম ভিতরকার একদম যেই ঘটনাগুলো, সেগুলো অ্যাকচুয়ালি শুনি ওই গার্মেন্টস ফ্যাক্টরির হচ্ছে ইমাম যিনি, তিনি হচ্ছেন আমার ক্লাসমেটের বাবা, ওই সময় ছিলেন উনি। তো উনি ওখানে প্রতিদিন 3 থেকে 4 ওয়াক্ত নামাজ উনি পড়াতেন। তো মাঝে মাঝে দেখা যেত যে ফ্যাক্টরিতে ওনাকে 5 ওয়াক্ত নামাজই ওনাকে ইমামতি করতে হতো। তো ওনার সাথে অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটেছে এবং মানে ওনার মুখ থেকে যেগুলো শুনেছি এবং পরবর্তীতে এই জিনিসটি কিভাবে এগিয়েছে সেটি আসলে ওনার মুখ থেকে শোনা। তো প্রথমত হচ্ছে 2008-এর শেষ দিকে আমরা শুনি যে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে হঠাৎ করে বিভিন্ন ধরনের কর্মী নিখোঁজ হয়ে যেতেন, কিংবা অনেকে পাওয়া যেত যাদের হচ্ছে শারীরিক অবস্থা খারাপ। এরকম মানে শারীরিক অবস্থা খারাপ বলতে আমি বোঝাচ্ছি যে অনেক মানুষ মাথা করে পড়ে যাচ্ছে কাজের সময়, অনেক মানুষ হচ্ছে মানে হুট করেই রক্তবমি করা শুরু করতো, অনেকে হসপিটালাইজ করা হতো, হসপিটালাইজ করার পর অনেকে মারা পর্যন্ত যেত। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে মানে আসলে কেন ঘটছে এগুলো, হাসপাতালের মানে কোনো ধরনের প্রথমে ধারণা করা হয়েছিল যে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থের জন্য হয়তো এগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে যে ঘটনাগুলো হয় কয়েক মাস পর থেকে শুরু হয়, সেগুলো হচ্ছে যে
তাদের হুট করে তাদের গায়ে আঁচড়ের দাগ পাওয়া যেত, বিভিন্ন কর্মীদের গায়ে দেখা গেল তারা অজ্ঞান হয়ে যাচ্ছে এবং পরবর্তী তাদের গায়ে আঁচড়, এরকম কিছু। তো এইভাবে ঘটনাগুলি বিভিন্নভাবে চলতে থাকে। তো এইগুলোর আসলে কোনো ধরনের সমাধান পাওয়া যাচ্ছিল না। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আসলে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয় সেটি হচ্ছে যে এখানে প্রতিদিনই দেখা গেল একজন দুজন করে যে কর্মী তারা নিখোঁজ হয়ে যেত। অর্থাৎ আজকে কাজে আসছে, তাদের সবকিছু ঠিকঠাক, তো হুট করে দেখা যেত যে তারা নেই। তো এই নিখোঁজ হয়ে যাওয়াটা মানে একটা পর্যায়ে, এবং যে তখনকার সময়ের সাথে কথা বলতে সিসিটিভি ক্যামেরা বা ওরকম অতটা মানে কমন ছিল না। তো মানে এটাকে চেক করার উপায় ছিল না যে তারা আসলে ফ্যাক্টরি থেকে কিভাবে বেরিয়েছে, কেউ কোনো ক্ষতি করেছে কিনা, এরকম বিষয়গুলো। আর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে বিশাল একটি জায়গা জুড়ে অনেকগুলো কক্ষ, রুম, বিভিন্ন ধরনের মানে একদম মানে বিশাল একটি এরিয়া। তো এত বড় এরিয়া আসলে সম্পূর্ণটাও কোন ধরনের সার্ভেইলেন্সের আন্ডারে আনাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, তো ওই নিখোঁজ হওয়ার পর থেকে যে জিনিসটা শুরু হয়, প্রতিদিনই ভাবে করে কয়েকজন করে মানে কাজে তারা যাচ্ছে আজকে, কিন্তু পরে তারা আর কাজ থেকে বাড়িতে ফিরে যাচ্ছে না। তো তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তারা পরের দিন সকালে হয়তো গার্মেন্টস মানে গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, তারা মানে দেখতে চাইতেন যে তাদের স্বজন আসলে ভিতরে আছে কিনা, তাদের যে ফ্যামিলি মেম্বার যারা এখানে ওয়ার্কার, কিন্তু ওরকম কোনো রেসপন্স মিলত না। তো এইভাবে করে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসলে কাজ করতে আসতো, সবার আসলে মানে ওর মানে মানে দেখা গেল যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম মানুষজনই আসতো। তো বেশিরভাগ সময় দেখা যেত যে তারা কোন একটা হয়তো গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে কোনো একটা ক্ষতিপূরণ পেয়ে এই জিনিসটা নিয়ে তারা চুপসে যেত বা এটি নিয়ে তারা কোনো স্টেপ নিত না। তো এইভাবে করে আসলে চলছিল। তো যে জিনিসটা শুরু হয় 2009-এর শুরুর দিকে, ব্যাপক আকারে ঝামেলা হওয়া শুরু করে। ঝামেলা বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে এবার বিভিন্ন ওয়ার্কারদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল, তাদের হাত পা কাটা, কারো মাথা কাটে, এরকম। তো এই বিষয়গুলোকে মানে কিভাবে যেন অনেক সময় এড়িয়ে যাওয়া হতো আর কি, গার্মেন্টস বিষয়গুলোকে এড়িয়ে যেত। এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্ডারে এনে কিছু করা বা এইসব স্টেপ আমরা তখন শুনিনি যে গার্মেন্টস কর্তৃপক্ষ নিয়েছে, কিংবা নিলেও আমরা আসলে সত্যি কথা বলতে ওরকম সংবাদ পাইনি। তো আমাদের যিনি আঙ্কেল নাম হচ্ছে মফিদ আঙ্কেল। তো সেই আঙ্কেলের কাছ থেকে পরবর্তীতে আসলে ঘটনার একদম বিবরণগুলো আমরা এভাবে শুনতাম। তো উনি যে জিনিসটা প্রথমে ফেস করেন আমি সেটি শেয়ার করছি। উনি প্রথমে যেটা ফেস করেন সেটি হচ্ছে যে একদিন উনি রাতের বেলা উনি ফজরের নামাজ পড়াবেন, ওদিন উনি ফ্যাক্টরিতে থেকে গিয়েছেন। তো ওনাকে আসলে থাকার জন্য একটি জায়গা করে দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে যে উনি একটি স্টোর রুমে থাকতেন, একটি ছোট স্টোর রুম, সেখানে একটি ছোট চৌকির মতো ব্যবস্থা করা ছিল, ওখানে তিনি বিশ্রাম নিতেন, ওখানে উনি থাকতেন যদি রাত্রে ওনাকে গার্মেন্টসে থাকতে হতো তাহলে। তো এই অবস্থাতে উনি দেখছিলেন যে ওনার যে করিডোর, দরজার সামনে করিডোর, সেই করিডোরের সামনে দিয়ে একটি ছায়া আসছে আর যাচ্ছে খুব দ্রুত। অর্থাৎ মানে একবার ডান থেকে বামে, একবার বাম থেকে ডানে, এইভাবে আসা যাওয়া করছে। তো ওই আঙ্কেল হচ্ছে তার যে রুমের যে দরজাটি সেটি কিছুটা খোলা রেখেছিলেন। তো ওইখান থেকে উনি অবয়বটা মানে অস্তিত্ব টের পাচ্ছিলেন যে আসতে যাচ্ছে। তো উনি যেটা এরপরে যেটা করেন সেটা হচ্ছে যে নর্মালি ওটা একটি স্টোর রুমের জায়গা, তো ওইখানে আসলে সাধারণত অত রাত্রে মানে কোনো ওয়ার্কারদের কাজেও আসার সম্ভাবনাটা খুব কম ছিল। তো উনি সন্দেহবশত উনি যেটা করেন, উনি উঠে দাঁড়ান বিছানা থেকে এবং উনি দরজাটাকে আর একটু বড় আকারে খুলে দেন। তো খুলে দেওয়ার পরে উনি যেটা দেখেন সেটা হচ্ছে একটি অস্বাভাবিক রকমের কালো রঙের একটি মানুষ, প্রায় তার উচ্চতা 6 থেকে 6.5 ফিট হবে, এবং তার হাত পা হচ্ছে প্রচন্ড কালো এবং হাতের নখগুলো বিশাল বড় বড়। তো উনি প্রথমে যেটা দেখেন যে ওটা হচ্ছে ওনাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল করিডোর দিয়ে। উনি তখন দরজা থেকে একটু ভিতরে দাঁড়িয়ে আছেন। তো ওই অবস্থায় উনি দেখলেন যে প্রথমে উনি দেখেন যে ওই জিনিসটার পিঠ
দেখেন যে এটা দিয়ে হেঁটে যাচ্ছে, ওটি পরনে ছিল একটি, আমরা গ্রামের যারা কৃষক আছেন তারা অনেকে লুঙ্গি বা ধুতিকে আগে যে কাছা দিয়ে পরা জিনিসটাকে যেটা বলে, ওইভাবে একটা সাদা রঙের মানে লুঙ্গি বা ধুতির মতো কিছু একটা কাছা দিয়ে পরা। হ্যাঁ, তো ওই এবং পুরোটা আর বাকি শরীর আর কোনো কাপড় চোপড় নেই। তো ওইভাবে যাচ্ছে। তো উনি যখন দেখেন ওই জিনিসটা যখন আবার ব্যাক করছে, অর্থাৎ ডান পাশ থেকে যখন বাম পাশে যখন সে করিডোর থেকে আসছে, উনি তখন যেটা দেখলেন এই জিনিসটা কোনো মাথা নেই, এবং এটার মাথা হচ্ছে ওটার বাম হাতের উপরে সেটা নিয়ে ওটা হাঁটছে। এবং উনি যখন এই মাথাটার দিকে তাকালেন, তিনি দেখলেন ওটা চোখ দিয়ে তাকিয়ে দিয়েছে, মুখ দিয়ে একটি মানে মানে হাসির মতন একটি রিয়াকশন ওটি দিয়ে রেখেছে। এবং ওনাকে দেখা মাত্রই ওই জিনিসটি এতক্ষণ যে হাঁটাচলা করছিল বন্ধ করে সোজাসুজি ওই মুফিদ আঙ্কেলের দিকে তাকিয়েছিলেন। এটি দেখে আমরা যিনি আঙ্কেল ছিলেন তিনি মানে অনেকটা ভারসাম্য হারিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। কিন্তু উনি আসলে অনেক মানে সাহসী একজন ব্যক্তি ছিলেন, এবং উনি যেহেতু একজন ইমাম ছিলেন, তো উনি দোয়া দুরুদ বা ওনার যেসব পড়ার উনি থাকেন। তো একটা পর্যায়ে পড়তে পড়তে যে জিনিসটা দেখা যায় যে ওই জিনিসটা মানে উল্টো দিকে ঘুরে হচ্ছে চলে যাচ্ছে। উনি দেখলেন উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে, এবং উনি সেই জিনিসটা করেন, ওই দরজা থেকে বেরোয় দেখেন এই জিনিসটা আসলে করিডোর থেকে গিয়ে একটা দিকে চলে গেল। তো উনি যখন একটু পিছু পিছু গেলেন, পিছু পিছু যাওয়ার পরে দেখেন এই করিডোর যে পরে যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গায় গিয়ে দেখেন না কোনো কিছু অস্তিত্ব নেই, কোনো কিছু ট্রেস নেই। তো উনি যখন এই জিনিসটা ফেস করেন, তখন হচ্ছে অ্যাকচুয়ালি উনি আসলে ওনার যিনি সুপিরিয়র ছিলেন এখনকার জেনারেল ম্যানেজার, তাকে জানান। তো জেনারেল ম্যানেজার বলেন এগুলো আপনি ভুল দেখেছেন বা এগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না, এরকম কিছু একটা। তো বিপত্তি যেটা হয় যে এরপরে গার্মেন্টস এর অনেকেই এরকম দেখতে থাকে। তো এদেরকে ক্ষতি করা না হলেও তারা অনেকে ভয়ে দেখা গেল মানসিকভাবে অনেকে বিপর্যস্ত হয়ে পড়েন, অনেকে বিভিন্ন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেন। তো এই আর ওদিক দিয়ে তো নিখোঁজ হওয়া কিংবা বলা চলতেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে মানে এইখানে আসলে কাজ করার জন্য লোকের সংখ্যা মানে কমে আসে, কিন্তু কারণ এই জিনিসগুলো সব গোপন করার মতন। একটা পর্যায়ে গিয়ে যখন জানতে পারেন এইভাবে একজন একজন করে চলে যাচ্ছে প্রতিদিন অথবা একদিন পর পর, তখন অনেক মানুষ এখানে মানে কাজ করতে চাইতো না। তো একটি পর্যায়ে সত্যি কথা বলতে মালিক পক্ষ থেকে একজন যিনি এমডি তিনি আসেন এই আঙ্কেলের সাথে কথা বলতে। তো কথা বলে উনি আঙ্কেলকে জানান যে অ্যাকচুয়ালি প্রায় বছর খানেক ধরে প্রতিদিন রাতে উনি একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নটি হচ্ছে যে একটি কালো ধুতি পরা লোক, মাথাহীন লোক, ওনার এমডি ডেসক্রিপশন মতে আমাদের আঙ্কেল দেখেছেন হুবুর সেম অমর টেলর স্বপ্নে আসছে, এসে বলতেছে যে এইখানে মানে তুই টিকতে পারবি না, তোর এই প্রতিষ্ঠান টিকবে না, তুই যদি এখানে টিকাতে চাস তাহলে তোর মেয়েকে এখানে বলে দিতে হবে। উল্লেখ্য এমডির মাত্র একটি সন্তান ছিল, একটি মেয়ে সন্তান। তো হুজুর তো বলেন উনি এইটি প্রায় বছর খানেক ধরে দেখছেন, এবং যেদিন থেকে উনি আসলে দেখছেন সেদিন থেকেই উনি গার্মেন্টস এর বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স সম্পর্কে উনি রিপোর্ট পাওয়া শুরু করেছিলেন। কিন্তু উনি এই বিষয়টাকে উনি মানসিকভাবে শুধুমাত্র যে আর্থিক লোকসান হতো তাই না, উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। তো এই ঘটনাগুলো উনি ধামাচাপা দেওয়ার কদিন চলবেন। তো উনি অ্যাকচুয়ালি আঙ্কেলের কাছে এসে বলেন যে এই বিষয়ে কি ব্যবস্থা করা যায়। তো আঙ্কেল যেটি বলেন যে আসলে আমি এই বিষয়টি নিয়ে আমার পক্ষে আমার যে জ্ঞান, আমার যে ক্ষমতা সেই অনুযায়ী আসলে আমার পক্ষে করা সম্ভব না। তবে উনি আসলে আমার আঙ্কেল চট্টগ্রামের একটি বিখ্যাত মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলেন। তো উনি বললেন যে উনার বড় ভাই আছেন যিনি এখন এই মাদ্রাসার শিক্ষক, তাকে তিনি আনতে পারেন, তিনি এসে আর কি ফাইন্ড আউট করতে পারে প্রবলেমটা কি। তো যে কথা সেই কাজ। তো ওরকম ভাবে খুব ইমিডিয়েট বেসিসে হচ্ছে ওই হুজুরকে চট্টগ্রামের সেই আমাদের সাথে হুজুরকে আনা হয়। তো চট্টগ্রাম মায়ের হুজুর উনি আসেন, উনি আসার পরে পুরো ফ্যাক্টরিটা ঘুরেন, উনি দেখেন সবকিছু, ঘটনা সবকিছু শোনার পরে উনি যেটা বলেন যে আমাকে আসলে এখানে কি হচ্ছে সেটা জানার জন্য আসনে বসতে হবে। তো যেই সব জিনিসপত্র নর্মাল আসনে বসার জন্য লাগে, যেমন মোমবাতি, আগরবাতি বা বিভিন্ন ধরনের জিনিস, এগুলো নিয়ে উনি গার্মেন্টস একটি ফাঁকা জায়গাতে উনি বসেন। তো বসার পরে উনি ওনার যেই জিনগুলো তাদেরকে উনি মানে ডাকেন। তো ডাকার পরে মানে ওনার সাথে জিনিসগুলো দেখেন। তো এই জিনরা যেটা বলে
সেটি হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। এই জায়গাটিতে এত বড় শয়তানের মাধ্যমে এই জায়গাগুলোতে এমন কিছু কাজ করা হয়েছে, কুফরি কালামি করা হয়েছে, কিংবা এখানে কোনো কালো জাতে এমন কিছু একটা হবে করা হয়েছে যে এইখানে মানে এই সমস্যাটা মানে সলভ যারা করতে যাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে এমন কিছু একটা। তো আমাদের মানে ওই জিনরা বলছে যে তাদের শক্তিতে এটা কুলাবে না কাজ করা। কিন্তু ওরা যেটা জানে যে কেন করা হয়েছে, এটা জানার পরে তারা বলে যে অ্যাকচুয়ালি তারই অর্থাৎ গার্মেন্টসের যে এমডি তারই এক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, মানে ঘনিষ্ঠ বলতে সে আর কি একজন পরিবারের একজন সদস্য আর কি মানে চেয়েছিল যে এই প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য মানে যে রেসপন্সিবিলিটি এটা তাকে দেওয়া হোক, বাট সেটা নাকি এমডি দেয়নি। তো না দেওয়ার কারণেই সে শত্রুতাবশত ঘুষ খাইয়ে যখন এই কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এর ভিতরে পার্মানেন্টলি একটা কিছু ড্যামেজ করেছে, এবং এটা এমন ভাবে করেছে যে মানে সাধারণ যে জিন তাদের পক্ষে এটি মানে সলভ করা সম্ভব না। তো ওনারা যেটি বলেন এটি ওই জিনরা বলেন যে আমাদের পক্ষে তো সম্ভব না, আপনি এখান থেকে চলে যান। তো এই কথাগুলি আসর শেষ করেন। আসর শেষ করার পরে উনি সত্যি কথা বলতে উনি ওই এমডি এবং আমাদের যে মুফতি আঙ্কেল ওনাকে যেটি বলেন যে এটি আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমার তো আসলে কোনো ক্ষমতা নেই। আল্লাহর কালাম সূরা কালাম দিয়ে আমি যেটি করতে পারি আমি জায়গাটা হয়তো বন্ধ করে দিয়ে যাবো, কিন্তু সত্যি বলতে যে কিছু কিছু সময় আসলে অনেক বড় ধরনের কোন শক্তির প্রয়োজন হয়, মানে যারা হচ্ছে আল্লাহ এবং কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, অর্থাৎ এই যে বিষয়গুলো যে আছে, এই যে শক্তি স্রষ্টার পক্ষ থেকে অর্থাৎ শক্তিটা সর্বোচ্চ ব্যবহার করতে পারে এমন কাউকে লাগবে, এবং সেটির জন্য আসলে উনি যোগ্য না, ওনার এবং ওনার পরিবারের ক্ষতি হতে পারে, যেমনটা জিন তাদেরকে বলেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটি হয় যে ওই যে চট্টগ্রামে যিনি হুজুর আছেন, তো উনি অ্যাকচুয়ালি লেখাপড়া করেছেন হচ্ছে ভারতের অ্যাকচুয়ালি খুব সম্ভবত জায়গাটার নাম উত্তরপ্রদেশের একটি জায়গা থেকে উনি লেখাপড়া করেছিলেন, উচ্চতর শিক্ষা নিয়েছেন, ওখানকার একটি বিখ্যাত মাদ্রাসা। তো উনি যেটি জানান যে ওইখানে যিনি ওস্তাদ, যিনি বড়, যিনি আলেম, ওনার সাথে উনি যোগাযোগ করবেন, দেখা যাবে উনি কি বলেন। তো তারপরে এভাবে যখন বিষয়গুলো আগাতে থাকে, তো একটা পর্যায়ে গিয়ে চট্টগ্রামের হুজুর বলেন যে ওই যিনি আছেন ভারতের যিনি আলেম আছেন উনি আসতে পারবেন, সলভ করতে পারবেন। উনি বলেছেন যে হ্যাঁ, ডেসক্রিপশন শুনে উনি যেটা বলেছেন যে হ্যাঁ এটি আমি সলভ করতে পারবো। তো কিন্তু উনি আসলে যেটি বলেন যে এটির জন্য আসলে মানে এটি খুব ব্যয়বহুল একটি মানে প্রক্রিয়া হতে যাবে। তো যেহেতু গার্মেন্টস এর যিনি মালিক অর্থাৎ এমডি যিনি আছেন ওনার আসলে টাকা কোনো ফ্যাক্টর ছিল না, তো উনি যেটা বলেন যে হ্যাঁ যত যেমন খরচ হোক উনি করতে রাজি আছেন। তো যাই হোক, এবং এই যেহেতু একটি বিশাল বড় জায়গা জুড়ে এই কাজটি করা হয়েছে, তো অ্যাকর্ডিং টু অ্যাকচুয়ালি ওই যে চট্টগ্রাম হুজুর উনি যেটা বললেন সেই গার্মেন্টস এর যে টোটাল এরিয়াটা, এই এরিয়াটার আসলে এরিয়াটাকে মানে এটি করার জন্য মানে এই এরিয়াটাকে ভাগ করে বিভিন্ন ভাবে অনেক লম্বা টাইম নিয়ে এই কাগজাতটি করা হয়েছে। এবং এটি জানা গিয়েছে যে এটি করার জন্য যেই ধরনের তান্ত্রিকের দরকার হয় এই ধরনের তান্ত্রিক আসলে বাংলাদেশে পাওয়া যায় না। হ্যাঁ, তো যে এটি করেছে সে প্রচুর টাকা ইনভেস্ট করে এটি করেছে, এবং এটি একজন দুজন তান্ত্রিকের কাজ নয়। এবং শুনি বলেন যে এটি আসলে কয়েক ধরনের উঁচু মানের তান্ত্রিক যাদের কাজ আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না, তারা আসলে এই ধরনের খারাপ কাজই করে থাকে। হ্যাঁ, তো এই ধরনের কয়েক ধরনের তান্ত্রিকের তন্ত্রমন্ত্র এবং তাদের যেই কাজ পিশাচ দিয়ে যে কাজ সেগুলোই আসলে তেমন করা হয়েছে। যাই হোক, একটা পর্যায়ে গিয়ে ওই ভারতের যিনি আলেম আছেন উনি আসলে সাজেশন দেন যে প্রতিষ্ঠানটি বন্ধ করে রাখার
জন্য। কারণ এখন যেহেতু এই জিনিসটা ফাইন্ড আউট করা হয়ে গেছে, তো সত্যি কথা বলতে ওই পিশাচদের আরো কোনো ভয়ঙ্কর রূপ হতে দেখা যেতে পারে এর জন্য। তো ওই ভারতের আলেম বলেন ফ্যাক্টরিটিকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং উনি দ্রুত বাংলাদেশে আসা ট্রাই করবেন। তো একটা পর্যায়ে গিয়ে হ্যাঁ উনি 2 সপ্তাহ টাইম নিয়ে বাংলাদেশে চলে আসেন, এবং উনি শুধু একা আসেননি, উনি প্রায় 10 জন ওনার অ্যাকচুয়ালি ওখানকার সাবঅর্ডিনেট তাদেরকে উনি নিয়ে আসেন সাথে করে। এবং চট্টগ্রামের যে মাদ্রাসা যে হুজুর আছেন, তো ওনাকে বলেন আরো 30 জন হাফিজে কোরআন তাদের আনা যায়। তো এইভাবে করে অলমোস্ট প্রায় 40-50 জন একটা বিশাল টিম ওই উনি আলেম বলেন যে 3 দিন ধরে এক নাগারে সেখানে যেই পয়েন্ট গুলোতে ওই কাঞ্চদের কল, সেই পয়েন্ট গুলোতে একজন একজন করে বসিয়ে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হবে। টোটাল 72 ঘন্টা, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য হচ্ছে এখানে কোরআন তেলাওয়াত থামানো যাবে না। এবং ওই যে বড় হুজুর যিনি আছেন, যে ভারতের যিনি বড় আলেম আছেন, উনি এই সবগুলো পয়েন্ট একদম মধ্যবর্তী এখানে বসে উনি ওনার যে প্রসেস সেটি উনি করে যাবেন। তো ওনারা যেটি বললেন যে উনি যেটি বলেন যে এইখানকার পিশাচটি এত শক্তিশালী যে একে আসলে তাড়ানো সম্ভব না। একে যেটা করতে হবে, একে মানে নিঃশ্বাস করতে হবে। একে যদি নিঃশ্বাস করা না যায় তাহলে এটি মানে আর যাই করি ঘুরে ফিরে এটা চলে আসবে, এটা এত শক্তিশালী। তো যাই হোক, যে কথা সেই কাজ। তো এইভাবে করে ওই প্রসেসগুলো ফলো করতে থাকেন। তো স্বাভাবিকভাবেই এখানে সাহায্য সহযোগিতার জন্য আমাদের ওই যে মুফিদ আঙ্কেল যিনি ইমাম উনি ছিলেন, চট্টগ্রাম হুজুর ছিলেন, এরকম অনেকে ছিল। গার্মেন্টস কর্তৃপক্ষের যারা এমডি তারাও ছিলেন, ওখানে এমডি ডিরেক্টর সবাই ছিলেন। তো ওই প্রসেসে মানে দেখা গিয়েছে যে 30টা পয়েন্টে বিভিন্নজনকে বসিয়ে দেওয়া হয় এবং হাফিজে কোরআন তেলাওয়াত শুরু করেন। তো ওনারা মানে ওই মুফিদ আঙ্কেলের ভাষ্য মতে যারা কোরআন তেলাওয়াত করছিলেন এদের অনেকেই হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তো ওই অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং তাদের জায়গায় যেন কাউকে মানে বসানো, যেমন ওরকম ব্যাকআপ প্রত্যেকের পাশে রেডি ছিল। এবং যারা অজ্ঞান হয়ে যাচ্ছিল তারা যখন জ্ঞান ফিরত, তাদেরকে জ্ঞান ফিরানো হতো। তারা যেটা বলতো যে সামনে ওনারা দেখছিলেন যে এই পিশাচগুলো তাদের সামনে এসে ওই পিশাচরা একে একে তাদের চোখ উপড়ে ফেলছে, তাদের কান ছিঁড়ে ফেলছে, তাদের একটা একটা করে হাতের আঙ্গুল এগুলো ছিঁড়ে ফেলছে, পা ছিঁড়ে ফেলছে, পেট থেকে তারা নাড়ি ভুঁড়ি বের করে এনে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো যখন হচ্ছিল অনেকেই হচ্ছে এগুলো করে সহ্য করতে না পেরে ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এইভাবে করে করে 72 ঘন্টা নানান প্রতিকূলতার পরে হচ্ছে যে বড় হুজুর যিনি আছেন, অর্থাৎ বড় আলেম যিনি, ওই আলেম যেটা দেখেন উনি যেখানে বসে কাজগুলো করছেন, যে ওনাকে একদম ঘিরে প্রায় একাধিক পিশাচ উনিকে ঘিরে আছেন। তারা ওই আলেমকে গালিগালাজ করছেন, তারা ওই আলেমকে হচ্ছে মৃত্যুর হুমকি দিচ্ছেন, তারা পরিবারের মৃত্যুর হুমকি দিচ্ছেন। এবং ওই আলেম কোথা থেকে এসছেন, ওনার বাবা মার নাম কি, সবকিছু বিশেষে বলে, এবং আরো অনেক ভয়ঙ্কর কার্যকলাপ যেগুলো হয়তো ওই বড় হুজুর যিনি আছেন তিনি সব কথা আসলে বলেননি। তো এই জিনিসগুলো, তবে এইখানের মানে অদ্ভুত বিষয়টি হচ্ছে যে এইখানে যারা আসলে জিনিসগুলো ফেস করেছে সবাই হচ্ছে প্রসেসে যুক্ত ছিল। সব প্রসেসের বাইরে, যেমন আমাদের মুফিদ আঙ্কেল ভাই, তারা কিন্তু আসলে কিছু দেখেনি। তারা যেটা করে যে একদম যখন 72 ঘন্টা যখন একদম শেষ হয়ে যাবে, সে শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট এইটুকু টাইমে ওনারা অনেক বাজে কান্নার আওয়াজ শুনেছেন, অর্থাৎ আর্তনাদ করছে। অর্থাৎ একটা হচ্ছে প্রাণীকে মানে জবাই করার সময় তারা যেই রকম একটা আর্তনাদ করে, ওরকম আর্তনাদের আওয়াজ তারা আসলে মানে শুনেছেন। এবং ওনারা যেটা বলেন যে এই 5 থেকে 10 মিনিট এই আর্তনাদের এতটাই মানে ভয়ঙ্কর ছিল যে মুফিদ আঙ্কেল বা ওনারা যারা ছিলেন ওরা হচ্ছে কান বন্ধ করে রাখতে হচ্ছিল। এই প্রসেসটা যখন আর্তনাদের থেমে যায় তখনই আসলে অফিসিয়ালি এই প্রসেসটা সম্পন্ন হয়। তো ওই যে বড় হুজুর উনি বলেন যে তোমরা হচ্ছে এই গার্মেন্টস এর হচ্ছে এই যতগুলো ভবন আছে, যতগুলো রুম আছে, সেগুলো তন্ন তন্ন করে খুঁজতে হবে। তো এখন ওনারা বললো যে কি খুঁজতে হবে, পরে বললো যে এই যে কালো জাদু করার পরে এই যে এই পিশাচগুলোকে প্রসেসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি বলেন এই পিশাচগুলোর তাদের যে শরীর, অর্থাৎ তারা কোনো ফিজিক্যাল কোনো ধরনের প্রুফ তারা যে মারা গেছে এগুলো হচ্ছে এই ভবনের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, কিন্তু তিনি শিওর বলতে পারলেন না যে তিনি ঠিক কোথায় জায়গা পাওয়া যাবে। তো তবে উনি
উনি আইডিয়া দিলেন যে যেসব জায়গাতে অনেক দুর্গন্ধ, যেমন যেমন হচ্ছে টয়লেট কিংবা এমন কোনো জায়গা যেখানে মানুষ সচরাচর আসলে মানে ওই জায়গাটা মানুষ যায় না, মানুষের শ্বাস প্রশ্বাস যে জায়গাটাতে যায় না, হ্যাঁ, মানুষ যেখানে দাঁড়ায় না, মানুষ যেখানে অবস্থান করে না, এমন কোন জায়গা যেগুলো আছে অর্থাৎ দুর্গন্ধযুক্ত জায়গা এবং অন্য একদম বদ্ধ জায়গা, এরকম জায়গাগুলোতে তারা হচ্ছে কিছু না কিছু জিনিস পাবে। ওই জিনিসগুলোকে যেটা করতে হবে কালেক্ট করে একসাথে পুড়িয়ে দিতে হবে। এবং এমন যদি হয় যে একটি বাদ দিয়ে মানে বাকি সব করা হয়েছে, তাহলে একটা থেকেই আবার ওখান থেকে একটা নতুন মানে রেজারেক্ট করতে পারে, মানে এরকম একটি ধারণা হচ্ছে ওই হুজুর দিয়েছিলেন। তো উনি যেটা করেন, উনি ওনার নিজের যে সাথে করে আনান লোক তাদেরকে উনি কাজে লাগান। তো ওখান থেকে একটা পর্যায়ে প্রায় হচ্ছে 50 থেকে 60 জনের একটি দল তন্ন করে খুঁজে তারা যেগুলো পায় সেগুলো আসলে সত্যি কথা বলতে মানে তারা আসলে বিভিন্ন প্রাণীর বডি খুঁজে পায়, বডির বিভিন্ন পার্ট। যেমন কেউ হয়তো পেয়েছে যে একটি বিক্ষিপ্ত মাথাবিহীন কোনো বিড়াল পেয়েছে, কেউ কোনো কুকুর পেয়েছে, এবং এগুলো এমন না যে কোনো একটা মানে একদম আস্ত বডি পেয়েছে এরকম কিছু না, মানে তাদের শরীরে বিভিন্ন অংশ পেয়েছে। তো এরকম কুকুর, বিড়াল, কেউ সাপ, এই ধরনের বিভিন্ন প্রাণীর মতন করে অনেক সময় মাছও পাওয়া গিয়েছে। তো এইভাবে করে তারা হচ্ছে অনেকগুলো তারা এরকম তারা পান, এবং পেয়ে ওনারা যেটা করেন যে একসাথে ওগুলোকে ওনারা পুড়িয়ে দেন। তো পুড়িয়ে দেওয়ার পরে ওই বরফুজি যিনি বলেন যে এখানে মাসে অন্তত একদিন হচ্ছে একটি কোরআন খতমের আয়োজন করতে হবে, যেখানে অন্তত 12 জন হাফেজে কোরআন এখানে সারা দিন এখানে কোরআন তেলাওয়াত করবে, অন্তত মাসের একটা দিন হলেও এটা করতে হবে। তো এর মাধ্যমে নিজেই মানে ভারত থেকে আসা যে দলটি সেটি চলে যায়, চট্টগ্রামের মাদ্রাসা থেকে যারা আসে তারা ওইভাবে করে চলে যায়। তো এরপর থেকে আসলে আমরা ওইখানে ঘটা আর কোনো ঘটনা আমরা শুনিনি। এরপর থেকে আমরা যেটা শুনতাম, ওই যেই মালিক ছিলেন গার্মেন্টস এর, উনি হচ্ছে প্রতি মাসে আয়োজন করতেন। উনি শুধু এটাই করতেন না, উনি যেটি করতেন এর সাথে গরিব দুঃখীদের খাওয়া দাওয়া উনি ব্যবস্থা করে দিতেন ওই একটি দিনে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ওই জিনিসটা মানে সলভ হয়। তো এখনো ওই গার্মেন্টসে আসলে এই রেতেটা চালু আছে কিনা জানি না, কারণ প্রায় 13-14 বছর হয়ে গিয়েছে। এর মধ্যে আরো অনেক ডিটেলস ছিল আসলে যেগুলো আমার আবছা মনে আছে, যেহেতু অনেক আগের ঘটনা। আমি এগুলো আসলে আবছা ভাবে শেয়ার করতে চাই না, যে জিনিসগুলো আমি শিওর মনে আছে সেগুলোই আমি আসলে শেয়ার করতে চাইছিলাম। তো এই পুরোটা মানে ঘটনাটি হচ্ছে 2008-এর আসলে মাঝামাঝি থেকে 2009-এর শেষ পর্যন্ত এইরকম একটি জায়গা জুড়ে আসলে বছর দেড়েকের মতন কাছাকাছি জুড়ে বিস্তৃত ছিল। তো আমরা আসলে এই মুফিদ আঙ্কেলের কাছ থেকে এই বিবরণগুলো শুনেছি। এখন যে এই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। জি, এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি আসলে আমি ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম ওই যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই 3 জন মিলে তারা একটা নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে।
তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। জি। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বললো যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো তার একটু সামনেই তো এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকায় একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, তো তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজবেন্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়েছে, আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজবেন্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজবেন্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না, এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না? তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেজনে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা। কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। জি। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যে বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগে দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই আচ্ছা। যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে, এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা। এবং ওই যে সাথে যে বর বেশে যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা। এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে 2টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা। নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারি লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের 3 জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো? তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ 3টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম,
তখন আসলে এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে। তখন ওরা চিন্তা করেছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে গিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন সবাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল। তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থা তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে। এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারেনি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো প্রায় 6 বছর আগের ঘটনা। নুরির স্বামীর নাম লিটন। লিটনের দাদা দেশ বিভাগের আগে ভারতের দিল্লিতে বসবাস করতেন, এখন সেখানে কাপড়ের ব্যবসা করতেন। তো লিটনের দাদা 2 বিয়ে করেছিলেন। তো তার প্রথম স্ত্রী ছিল ভারতীয়, তার নাম ছিল সায়রা বানু। তারা বেশ ভালোই ছিলেন সেখানে। বিয়ের পরের বছর তাদের একটা পুত্র সন্তান জন্ম হয়। একদিন পাশের এক কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ভুলক্রমে সায়রা বানুর কোল থেকে 2-3 মাস বয়সী সন্তান কুয়োর পানিতে পড়ে মারা যায়। তিনি একাই ছিলেন তখন কুয়ো পারে। তো তিনি বাড়িতে এসে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তার শিশু সন্তানকে উদ্ধার করে মৃত অবস্থায় পরে উদ্ধার করেন। লিটনের বাবা হাট থেকে বাড়ি ফিরে আসেন এবং এসে দেখতে পান তার প্রথম সন্তান মারা গেছে। এমন ঘটনায় তারা 2 জন ভেঙে পড়েন। তাদের প্রতিবেশীরা তাদের বলে, ওই কুয়োর পানি তো কেন তুলতে গেলেন আপনারা? তো দেখেন না আপনারা পানি নদী থেকে আমরা নিয়ে আসি, ওই কুয়োর পানি তো পচা। তো যাই হোক, এরপর থেকে সায়রা বানুর মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। তিনি রোজ রাতে ঘুমের ঘরে হাঁটাচলা করতেন। তখনকার আমলে এত ডাক্তারি ব্যাপার স্যাপার ছিল না, তাই লিটনের দাদাও তিনি এত গুরুত্ব দিতেন না। সায়রা বানু এভাবেই রাতে হেঁটে হেঁটে সেই কুয়োর কাছে চলে যেতেন। পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় বিড়বিড় করতেন। লিটনের দাদা হাটের দিন সকালে চলে যেতেন, রাতে ফিরতেন। এর মধ্যে সায়রা বানু অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। মাথার চুল এলোমেলো থাকতো এবং এক সময় তিনি সন্তান সম্ভবা হন। তিনি তখন সব সময় বিড়বিড় করতে থাকতেন। পরে তিনি লিটনের বাবাকে জন্ম দেন। তো লিটনের বাবার বয়স যখন 1 মাস, তখন একদিন রাতে লিটনের দাদার ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান তার ঘরে তার স্ত্রী এবং সন্তান নেই। তিনি মনে করলেন ওই ঘুমের ঘরে কি হেঁটে কোথাও চলে গেল কিনা, তাই তিনি হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন তাদের খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দূরে সেই কুয়োর কাছে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। তিনি সেখানে যান। যত কাছে এগোচ্ছিলেন ততই তিনি মন্দিরা বাজানোর শব্দ পাচ্ছিলেন। তিনি সেই আগুনের খুব কাছে এসে দেখতে পান এক নারকীয় দৃশ্য। তার স্ত্রী এক ভয়াবহ রূপে আবর্তিত, চেহারায় বিভিন্ন রং মেখে কালো এক শাড়ি পরে আত্মা কাঁপিয়ে দেওয়া কণ্ঠে কিছু একটা বলতে বলতে সেই কুয়োকে প্রদক্ষিণ করছিল এবং নাচছিল। তার চুলগুলো দাঁড়িয়েছিল তখন ওই মুহূর্তে। এরপর তিনি দেখতে পান তার স্ত্রী তার 2 সন্তানকে বলি দিতে শূন্যে তুলে ধরেছে। কিছু একটা বিড়বিড় করতে করতে সেই নারকীয় রূপে তিনি নাচতে শুরু করলেন। তখন লিটনের দাদা অনেক সাহস করে তার বাচ্চাকে তার স্ত্রীর হাত থেকে জোর করে নিয়ে যান এবং চিৎকার করতে করতে তার সন্তানকে বাড়ি ফিরে নিয়ে আসেন এবং প্রতিবেশীদের জাগিয়ে তোলেন এবং সবকিছু বলেন। তো প্রতিবেশীরা লাঠিসোঁটা নেয় এবং নিয়ে ওই কুয়োর কাছে যায়। সায়রা বানুকে খুঁজে পায় না, কিন্তু সেখানে তখন আগুন জ্বলছিল এবং কুয়োর ভেতর থেকে কান্না হাসির শব্দ ভেসে আসছিল। সেখানে মাটিতে মানুষের মাথার হাড় সহ আরো অনেক কিছু পাওয়া যায়, যা ডাইনি তন্ত্রে ব্যবহৃত হয়। সেদিনের পর থেকে সায়রা বানু খোঁজ পাওয়া যায় নাই। পরে দেশ বিভাগের সময় লিটনের দাদা বাংলাদেশে চলে আসে এবং দ্বিতীয় বিয়ে করেন। তখন লিটনের দাদার দ্বিতীয় স্ত্রীর নাম মনোয়ারা খাতুন।
তিনি বেশ কয়েকবার সন্তান সম্ভবা হন, কিন্তু কোনো কারণে 3-4 মাস পর পর তার গর্ভপাত হয়ে যেত। তিনি বলতেন যখনই পেটে বাচ্চা আসে তখন থেকে তিনি রাতে স্বপ্ন দেখতেন ঘন জঙ্গলে ঘেরা একটা কুয়া, সেই কুয়াতে কাঠের পাত্র ফেলে পানি তুলছেন একজন মহিলা, যার চুলগুলো পা পর্যন্ত ছেয়ে আছে। তিনি সব সময় সেই স্বপ্নের কথা লিটনের দাদাকে বলতেন, কিন্তু লিটনের দাদা এড়িয়ে যেতেন ব্যাপারটা। তিনি তখনও পূর্বের ঘটনাগুলো তার দ্বিতীয় স্ত্রীকে বলেননি। একে একে যখন 4 বার ওনার গর্ভপাত হয়ে যায় এবং উনি অসুস্থ হয়ে পড়েন, তখন লিটনের দাদা তার দ্বিতীয় স্ত্রীর সমস্যাগুলোর কথা খুলে বলেন। লিটনের দাদা পরে ওঝা এনে ওনাকে ঝাড়ফুঁক করেন এবং সনাতনী আয়ুর্বেদ চিকিৎসা শুরু করতে থাকেন। তো কিছু ফল না পাওয়ার পরে তিনি একজন মৌলবীর কাছে যান এবং সবকিছু শুনে সেই মৌলবী তাদের বলেন সায়রা বানু ডাইনি তন্ত্র সাধনা করত এবং সেই নিজেই তোমার প্রথম সন্তানকে বলি দিয়েছে, সে বেঁচে থাকবে ততদিন সে তোমার ক্ষতি চালিয়ে যাবে। এরপর মৌলভী সাহেব ঝাড়ফুঁক চালিয়ে যেতে থাকলেন। একটা সময় মনোহরা খাতুন সুস্থ হয়ে যান, পরে 2টি সন্তান জন্ম দেন। কিন্তু পরবর্তীকালে ওনাদের বংশের সবারই সন্তান জন্মের সময় মানসিক সমস্যা হতো। যখনই তারা সন্তান ধারণ করেন তার 5-6 বার পর থেকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত। তারা বিড়বিড় করতেন, কথা বলতেন বিড়বিড় করে, লোহার পেরেক গিলে ফেলতেন, ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করতেন, কখনো বের হয়ে যেতেন, আজব এক ভাষায় কথা বলতেন। ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র হাতে পেলে তা দিয়ে তাল মিলিয়ে একটা সুর তৈরি করে নাচতেন, ঠিক যেমনটা সায়রা বানু করেছিলেন। যেহেতু লিটনের দাদার দ্বিতীয় স্ত্রী এবং আত্মীয় স্বজনরা অবগত ছিলেন, তাই তারা সেই সময় ঝাড়ফুঁক করাতেন যাতে করে ডাইনির প্রভাব বেশি না পড়তে পারে তাদের উপরে। কিন্তু সন্তান জন্মের পর তারা একদম সুস্থ হয়ে যেতেন। তাদের মনেও পড়তো না তারা আগে কি করেছে। এভাবেই চলে আসছিল এখন পর্যন্ত। লিটনের জন্মের সময় একই রকমের সমস্যার মুখোমুখি হন তারা। 2010 সালে নুরির বিয়ে হয় লিটনের সাথে। বেশ ভালোই ছিল ওদের সংসার। নুরির ছবি আঁকার শখ ছিল অনেক। গ্রামে বিয়ে হলেও লিটনের চাকরির সুবাদে নুরি ঢাকায় থাকতো এবং তার ছোট বোনকে নিয়ে থাকতো। তো নুরি যে ছবিগুলো আঁকতো তা সে ফ্রেমে বাঁধিয়ে রাখতো। একদিন রাতে নুরির ঘুম আসছিল না, তাই সে বিছানা থেকে উঠে সে বারান্দায় যায়। ঢাকা শহরের স্ট্রিট ল্যাম্পগুলা আর কিছু পারুক আর না পারুক মাঝে মাঝে ভুতুরে কিছু পরিবেশ সৃষ্টি করতে পারে। বারবার আলো কাট অফ হচ্ছিল এবং সেই আলোতে সে আঁকি ঝুঁকি করছিল স্কেচবুকে। এক সময় সে দেখলো সে একটা ছবি এঁকে ফেলেছে। টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। নুরি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এবং সেই সময় বিদ্যুৎ চলে যায়। নুরি বের হওয়ার সময় দেখে বারান্দা থেকে একটা ছায়ার মতো কিছু সরে যেতে। ও গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে উঠে দেখে টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। ওর মনে হলো ঠিক এমন কিছু হুবহু সে দেখেছিল কোথাও। আর তখন ওর মনে পড়ে রাতে ও এমন একটা ছবি এঁকেছিল। ব্যাপারটা ও স্বাভাবিকভাবে মেনে নেয়। এভাবেই চলছিল বেশ কিছুদিন। রাতে নিয়ম করে 1-2 দিন পর পর ওর ঘুম ভেঙে যেত, আর যেটা সে মনে আসতো সেই বারান্দায় বসে আঁকতো এবং 1-2 দিন পর ঠিক একই হুবহু সেই জিনিসটাই দেখতো যেটা সে ছবি এঁকেছিল। সে চাইলে অন্য কিছু আঁকতে পারতো না, আর ধীরে ধীরে কেমন মন মরা হয়ে যেতে লাগলো। তো লিটন ভাবলো অনেকদিন যাবৎ গ্রাম থেকে এসছে, তার মনটা খারাপ, তাই নুরিকে নিয়ে এসে গ্রামে যায় ঘুরতে। বেশ কয়েকদিন ভালোভাবে চলছিল। একদিন নুরি স্বপ্নে দেখতে পায় একটা কুয়াটার পাশে জঙ্গলে ঘেরা। একজন মহিলা কুয়াটার পানির পাত্র ফেলে পানি তুলছে। এই স্বপ্ন সে প্রায় সময় দেখতো এবং সে হুবহু সেই দৃশ্যটা স্কেচে আঁকে। নুরি ঢাকায় ফিরে আসে। একদিন রাতে ওর ঘুমটা ভেঙে যায়। একটা গন্ধ নুরি পেতে থাকে, কোনো কিছু পচার গন্ধ। নুরি বুঝতে পারে বারান্দা থেকে গন্ধটা আসছে। নুরি সেখানে যায় কিন্তু কোনো উৎস খুঁজে পায় না গন্ধের। নুরি আগে ঢুকে দেখতে পায় ঘর ভর্তি জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। এত জোনাকি পোকা সে আগে কখনোই দেখতে পায়নি। তাই সে লিটনকে জাগিয়ে তোলে। ততক্ষণে সব জোনাকি পোকা গায়েব হয়ে গেছে। এর কিছুদিন পর রাতে সেই নিয়ম করে ঘুম ভাঙে। লিটন মূলত জানতো না তখন তাদের বংশের সমস্যার ব্যাপারে। একজন লিটন রাতে ঘুম থেকে উঠে দেখতে পায় নুরি ঘুমের ঘরে হাঁটা চলা করছে। প্রথমে সে ভয় পেল, পরে বুঝতে পারে নুরিকে ডাকতে থাকে। নুরি অনবরত মূল দরজার সাথে তখন ধাক্কা খেয়েই যাচ্ছিল। লিটন নুরিকে ধরতেই নুরির দাঁড়ানো অবস্থায় জেগে যায়। সেদিন আর কিছু হয় নাই। একদিন পর নুরি সেই কুয়ার ছবি আঁকানো স্কেচটা বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে দেয়। রাতে নুরির ঘুম ভেঙে যাবে একটা ডাক শুনে, নুরি, ও নুরি, ঠিক এরকম। নুরি উঠে খোঁজাখুঁজি করে, সেই ডাকের উৎস খুঁজে পাচ্ছিল না। তখন দেয়ালের দিকে ওর চোখ পড়ে এবং সেই কুয়াটার ছবির উপরে। ওর মনে হতে থাকে যে দেয়ালে জুড়ে সমস্ত ছবি জীবন্ত হয়ে গেছে। একটু ভয়ও করতে শুরু করে। নুরি স্পষ্ট বুঝতে পারে ছবির সেই কুয়া থেকে ডাকটা ভেসে আসছে।
অনেকটা ভয়ের সাথে নুরি তখন সেই ছবিটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটা হাত ওর গলা চেপে ধরে। নুরি স্পষ্টভাবে দেখতে পায় মাথায় কালো কাপড় পরা এক বুড়ির চেহারা, চামড়াগুলো শুকিয়ে গেছে, চোখ কোটরের ভেতরে চলে গিয়েছে। সেইভাবেই গলা চেপে রাখা অবস্থায় সেই বুড়ির মুখ থেকে একটা ছোট্ট সাপ বের হয়ে নুরির মুখের ভেতরে ঢুকে যায়। সে গলা টিপে রাখা হাতের কাছ থেকেই মুক্ত হয়ে নুরি চিৎকার দিতে শুরু করে। লিটন জেগে ওঠে এবং এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। নুরির ভয়ের সাথে কান্না করতে করতে ওর মুখ থেকে সাপ ঢুকে গেছে বলেই সে বেহুশ হয়ে যায়। এই কথা শুনে লিটনের রাতে কোনো হাসপাতালে নুরিকে নিয়ে যান। পরদিন টেস্ট করে জানা গেল পেটে কোনো সাপ পাওয়া যায়নি, কিন্তু জানা গেল নুরি প্রেগনেন্ট। ডাক্তার বলেছিলেন প্রেগনেন্সির সময় অনেকেই অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়, তো এই শুধু ওষুধগুলা দিচ্ছি, ওষুধগুলা নিয়ে নেন। তো নুরি লিটনকে সবকিছু খুলে বলে। এদিকে যেহেতু সবাই জেনে গেছে নুরি প্রেগনেন্ট আর নুরির সাথে সমস্যা হতে পারে, তাই লিটনের দাদি মনোয়ারা ঢাকায় এসে পড়ে। তিনি সাথে করে অনেকগুলো তাবিজ এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসেন। দাদি তখন নুরির ঘরে যান এবং দেয়ালে টাঙানো সেই কুয়ার ছবি দেখতে পান এবং দেখার পর তার বুক ধক করে ওঠে, কারণ তিনি নিজেই এমন হুবহু কুয়া দেখতেন যখন তিনি সন্তান সম্ভবা হতেন। তিনি দোয়া পড়তে পড়তে সেই ছবিটা নামিয়ে ফেলেন, আগুনে পুড়িয়ে দেন এবং তাদের বাড়িতে আর অন্যান্য প্রবীণ আত্মীয়দের বলেন নুরির উপরে সায়রা বানুর নজর পড়ে গেছে। তিনি তাদের বলে দেন যেই মৌলভী ওনার উপর থেকে ডাইনির ছায়া সরিয়ে দিয়েছিলেন সেই মৌলভীর ছেলের কাছে যেন এখনই চলে যে নুরির কথা বলে ফেলা হয়। তো লিটনের দাদি আতঙ্কে ভুগতে শুরু করলেন নুরিকে নিয়ে। নুরি বাসায় ফিরলে নুরির কাছ থেকে সব কথা শুনলেন। সেদিন রাতে লিটনের দাদি ওয়াশরুমে পড়ে যে আহত হয়, তাকে পাশের এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাথার পেছনে অনেকগুলো সেলাই দিতে হয়। দাদি কাঁদছিলেন। তিনি সবাইকে খুলে বলেন রাতের ঘটনা। তিনি নামাজ পড়তে উঠেছিলেন। ওয়াশরুমে তিনি ঢোকার পর বিদ্যুৎ চলে যায়। তিনি বের হতে যাবেন, ঠিক এমন সময় তিনি শুনতে পান কর্কশ কণ্ঠে, মনি, কোথায় যাইতেছ? অনেক দিন পর তোমার দেখা পাইলুম। দাদি তার পেছন থেকে এমন কথায় শুনে দ্রুত বের হয়ে যেতে চাইলেন। ঠিক তখন পিছন থেকে তার ঘাড় ধরে ফেলে দেয়ালে ঘেঁষে ধরে সেই ডাইনিটা। দাদি অস্পষ্ট দেখছিলেন যে কালো বেশধারী সেই সায়রা বানো তার গলা চেপে রেখেছে। আর তখন তিনি শুনতে পাচ্ছিলেন সেই ডাইনি তাকে বলছে নুরির একটা ছেলে হবে, আর সেই ছেলেটা 21 দিনের সায়রা বানর নিয়ে যাবে। এটা বলেই সেই ডাইনিটা দাদির মাথা ধরে বেশ কয়েকবার দেয়ালে আঘাত করে ফেলে দিয়ে চলে যায়। সবাই খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাদের বংশে এই সমস্যাটা রয়ে গেছে। তো দাদির এক আত্মীয় সেই মৌলভীর সাথে দেখা করেন, যার বাবা মনোয়ারা খাতুনকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেছিলেন। সেই মৌলভীর ছেলে কিছু তাবিজ জমজমের পানি দিয়ে দেন। তিনি বলে দেন কিছুদিনের মধ্যেই ঢাকায় এসে চলে আসবেন তিনি এবং নুরিকে সে ঝাড়ফুঁক করবেন। কিন্তু একদিন রাতে নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নুরি ঘর থেকে বের হয়ে গেলে গেট খোলা পাওয়া যেত, কিন্তু তেমন আলামত পাওয়া যাচ্ছিল না যে সে বের হয়ে গেছে। প্রায় 4 দিন নুরিকে অনেক খোঁজাখুঁজি করার পর নুরিকে পাওয়া যায় চাপাই নবাবগঞ্জ জেলার এক গ্রামে, এবং সেখান থেকে যোগাযোগ করার পর তাকে উদ্ধার করা হয়। নুরি বাড়ি ফেরার পর সবাই ওকে জিজ্ঞাসা করে কিভাবে সে দেশের আরেক প্রান্তে চলে গেল। নুরি বলতে শুরু করে রাতে ওর ঘুম ভাঙে আর ও দেখতে পায় ঘরের পাশে চেয়ারে বসে আছে কালো কাপড় শরীরে জড়ানো একজন বুড়ো মহিলা, আর ওদিকে পিঠ দিয়ে বসে আছে। ও দেখতে পায় উঠে যে ওই মহিলার সামনে একটা মোম জ্বালানো এবং ফ্লোরে একটা বাচ্চার ছবি আঁকা। সেই বুড়ো মহিলা নাকি ওকে বলে, ও বেটি, আমার বাচ্চাটা খুব কষ্ট পাইয়া মারা গেছিন, তোমার বাচ্চাটা আমালে দিবাই দিও। তো বলেছে যে তার বাচ্চাটা খুব কষ্ট পেয়ে মারা গেছে, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দিও আর কি, এইটা সেই ভাষায় বলেছে। তো নুরি ভয়ে বুঝতে পারেনি কি বলছে সেই বুড়িটা। নুরি লিটনকে ডাকতে যাবে, ঠিক তখনই সেই বুড়ি নুরিকে খামচি দিয়ে ধরে ফেলে এবং নুরি দেখে সেই বুড়িটা কান এবং চোখে ঘা, সেই ঘাতে মাছি ভন ভন করছে এবং পচা গলা কিছু বেয়ে বেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছে। সেই বুড়ির গাল থেকে এক ধরনের পোকা বের হচ্ছে। এরপর ওর আর কিছু মনে ছিল না। ঘুম ভেঙে গেলে সে নিজেকে আবিষ্কার করে সেই কুয়ার কাছে, যেখানে সায়রা বানু তার প্রথম সন্তানকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এবং দ্বিতীয়বার লিটনের দাদাকে মেরে ফেলতে চেয়েছিল। নুরি দেখতে পায় দূর থেকে কোলে শিশু সন্তান নিয়ে একজন মহিলা হাতে মাটির পাত্র নিয়ে সেই কুয়োর দিকে এগিয়ে আসছে। সেই কুয়ো থেকে পানি তুলতে দড়ি লাগানো পাত্রটি ফেলে। তো পাত্রটা পানিতে পড়ার পর শব্দ নুরি পেয়েছিল। নুরি শুনতে পায় সেই কুয়োর ভেতর থেকে কেউ একটা মহিলার সাথে কথা বলছে। সেই কথা শুনতে শুনতে সেই মহিলার চেহারা পাল্টে যেতে থাকে। তার ঠোঁটের কোণে, চোখে, আচরণে একটা শয়তানি প্রভাব ফুটে ওঠে।
সে নিজের কোলের শিশুকে 2 হাতে তুলে নিয়ে বিড়বিড় করতে করতে একটা জিনিস বলতে থাকে এবং বলতে বলতে বেশ কয়েকবার সেই কুয়োকে প্রদক্ষিণ করে হঠাৎ ছুঁড়ে ফেলে দেয় সেই বাচ্চাটাকে কুয়োর ভেতর। এটা দেখে নুরি চিৎকার দেয়। সেই নারী নুরির দিকে তাকায়, সেই নারী নুরিকে ধরে ফেলে। পরে নুরির শরীরে অনেকগুলো খামচি দেয় এবং টেনে হিচড়ে সেই কুয়োর মধ্যে নুরিকে ফেলে দেয়। কুয়োতে পানি ছিল না। নুরি কুয়োর মধ্যে একটা গর্ত দেখতে পায় এবং সেখান থেকে শব্দ ভেসে আসছিল। তো ভয়ে নুরি কাঁপতে শুরু করে দেয় এবং বৃথার চেষ্টা করে সেই কুয়োর থেকে নেমে যাওয়ার পর দেয়ালে বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে। একটা লাঠি নুরি খুঁজে পায় সেই কুয়োর ভেতর। সেই বড় গর্তের ভেতর থেকে হালকা আলো আসছিল। অনেক সাহস করে উপায় না পেয়ে নুরি সেই গর্তে ঢুকে যায় এবং ঢুকে পড়ে ধীরে ধীরে। কোনো দোয়া দুরুদও মনে আসছিল না নুরির। আসলে এমন মানসিক চাপের মুহূর্তে মাঝে মধ্যে জাহিদ ভাই নিজেও ভুলভাল দোয়া পড়েছে এবং দোয়া মুখ দিয়ে আসেও নি নার্ভাসনেসের কারণে। তো সেই গর্তের ভেতর একটা মোম জ্বলছিল এবং পুরোনো আমলের শস্য দানা রাখার বিশাল বিশাল পাত্র রাখা ছিল, যাকে মটকা বলা হয়। নুরির এরপর আর কিছুই মনে ছিল না। ওর ঘুম ভেঙে যায় একটা গ্রাম্য বাজারের পাশে। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। লিটনের বাসার পরিবেশটা কেমন যেন দম আটকানোর মতো ছিল। একটা ভয় সব সময় কাজ করতো সবার মাঝে। যেই যেত তারা অনুভব করতো কেউ তাকিয়ে আছে তাদের দিকে। তো সেই মৌলভী সাহেবের ছেলে আসার আগে নুরির অবস্থা খুব খারাপ হতে থাকে। বিড়বিড় করতো, কাউকে সে তাড়িয়ে দিত বারান্দায় দাঁড়িয়ে, ঠিক মতো খেতে পারতো না। তো মৌলভী সাহেবের ছেলে নুরিদের বাসায় আসেন। নুরিকে দেখে বলেন, আপনাদের এই সমস্যাটা আগের সমস্যাগুলোর চাইতে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। ওকে এখনই মুক্ত করতে হবে, নাহলে ডাইনির ছায়া থেকে বিপদ অনেক বড় হয়ে যেতে পারে। তো তিনি আসর বসান। এর আগে ওনার বাবা কখনো আসর বসাননি। তিনি নিয়মিত ঝাড়ফুঁক করতেন এবং ডাইনির প্রভাবে থাকা নিটনের বংশের অন্যান্য মহিলাদের যারা ডাইনি দ্বারা ক্ষতির শিকার হয়েছিলেন, নুরিকে বসিয়ে নুরির হাতে একটা কালো পাথর দিয়ে দেন মৌলভী সাহেবের ছেলে এবং তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করেন। নুরি কাঁপতে শুরু করে এবং একটা সময় কাত হয়ে বসে পড়ে। মৌলভী সাহেবের ছেলে অন্যান্য সবকিছু করা সত্ত্বেও নুরিকে ঠিক করতে পারেননি। তিনি বুঝে উঠতে পারেননি আসলে কি সমস্যা এবং ডাইনিটা হাজির হলো না। তার আমল একদম নির্ভুল হওয়া সত্ত্বেও কিছুই হলো না। তিনি কিছু তাবিজ নুরিকে দেন। এভাবেই চলছিল। নুরির মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সব সময় সে কামড়াতে চাইতো সবাইকে। একদিন সে অনেকগুলো পেরেক গিলে ফেলে। সেদিন নুরি বারবার বলছিল, এই বাচ্চা যদি না মেরে ফেলি তবে আমাকে মেরে ফেলবে ওরা। তো নুরিকে অনেক কষ্ট করে হাসপাতালে নেওয়া হয় পেরেক বের করার জন্য, কিন্তু অনেক পরীক্ষা করে নুরির পেটে পেরেক পাওয়া যায়নি। কয়েকদিন পর রাতে একদিন লিটনের দাদির ঘুম ভেঙে যায় এবং কোন একটা ধাম করে একটা শব্দ হয়। তিনি নুরিকে দেখতে লিটনের ঘরে যান, যে দেখতে পান বারান্দার গ্রিলে উল্টো ঝুলে রয়েছে নুরি, আর লিটন বিছানার নিচে পড়ে রয়েছে। তাদের চিৎকার করে বাকি লোকদের ডেকে তোলেন। নুরি সেভাবেই ঝুলেছিল এবং হাসছিল। পরে তিনি নুরিকে সেখান থেকে নামায় একরকম বাধ্য হয়ে মানসিক হাসপাতালে নুরিকে ভর্তি করানো হয়। সেদিনের রাতের কথা লিটনকে জিজ্ঞেস করলে লিটন বলে, রাতে ঘুমে থাকা অবস্থায় নুরি ওকে ডেকে তোলে। লিটন নিজের চোখে দেখতে পায় সে কালো কাপড় পরা বুড়ি বিছানার পাশে বসে চেয়ারে ওদের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। লিটন অনেকটা সাহস নিয়ে হাতের কাছে থাকা পানির বোতল সেই বুড়িকে মারতে যাবে, তখন সে দেখতে পায় লাল কিছু দিয়ে গোল করে দাগ আঁকা আছে ফ্লোরে এবং সেখানে 3টা মোম জ্বলছে। তো উনি 3টা মোম দেখার পর ও খুব অবাক হয়ে যায়, ওই লিটন। আর বুড়িটা একটা পুতুলে আঙ্গুল দিয়ে কিছু লেখছে। এরপর একটা পেরেক তুলে সেই পুতুলে বুড়ি ঢুকিয়ে দিতেই নুরি এক ঝটকায় বিছানায় দাঁড়িয়ে যায়। লিটন কাঁপতে কাঁপতে বুড়িকে বলতে শুরু করে, আমার নুরিকে ছাড় বলে সেই বোতল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুড়ি আরেকটা পেরেক সেই পুতুলে ঢুকায়। আর তখনই একটা চিৎকার দিয়ে নুরি একদম ভেসে এসে লিটনের গলা চেপে ধরে। লিটন শুনতে পায় বুড়িকে বলতে, ইতা নেড়ে মেরে ফেলিওক না, ইতা নেড়ে জিন্দা রাইকবার লাগবে, নালি আবিনানে, মেরে ফেলতে মানা করছে, এরকম কিছু একটা। এরপর নুরি লিটনকে নিচে ফেলে দেয়। নুরির চেহারাটা অন্যরকম ছিল। একটা কান দিয়ে পুঁজ গড়িয়ে পড়ছে আর একটা চোখ ফুলে ফেপে পচে গেছে, যেখানে মাছি ভনভন করছে। এটুকুই লিটনের মনে ছিল। তো এদিকে মানসিক হাসপাতালে নুরির অবস্থা একদম ঠিক হয়ে গেছিল, একদম স্বাভাবিক, যার কারণে ওকে রিলিজ দেওয়া হয় এবং কিছুদিন পর সে একটা ছেলে সন্তান জন্ম দেয়। তো যেহেতু তারা জাহিদ ভাইয়ের আত্মীয়, তারা জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো। তো জাহিদ ভাইকে একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হলো নিজেদের কারোর কোনো
রকমের এই জাতীয় সমস্যায় যে কাজ করা যাবে না। তারা আগেও যোগাযোগ করেছিল, কিন্তু জাহিদ ভাই না করে দিয়েছিল। তো বাচ্চারা জন্ম দেওয়ার পর থেকেই নুরি আবারও আগের মতো আচরণ শুরু করে দেয়। বাচ্চার যেদিন 3 দিন বয়স, সেদিন রাতে লিটনের দাদি দেখতে পায় সেই বুড়িটা বাচ্চাটাকে 2 হাতে উঁচু করে ধরে কিছু একটা বলছিল গ্যাসের চুলার সামনে। তিনি দৌড় দিয়ে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে তার ঘরে চলে যান এবং সবাইকে ডাকতে থাকেন এবং কালেমা পড়তে থাকেন জোরে জোরে। সেই সময় একটা চর মারার শব্দ তিনি পান এবং বাচ্চাটা কেঁদে ওঠে। সবাই তার সবাই চিৎকারে জেগে ওঠে। তার কাছে আসলে তিনি বলতে থাকেন ডাইনিটা ওকে চুলার উপর ধরে রেখেছিল। বাচ্চাটা ঠিক আছে কিনা দেখার জন্য কাপড় সরালে দেখা যায় বাচ্চাটার পিঠে 2 আঙ্গুলের ছাপ, বৃদ্ধ এবং তর্জনী আঙ্গুলের বড় বড় ছাপ। প্রায় প্রতিদিন বাচ্চাটার শরীরে খামচের দাগ পড়তো। তো নুরির মা জাহিদ ভাইকে ফোন দিয়ে বলে যাতে কিছু একটা করে দেয়, বাচ্চাটা যাতে কষ্ট না পায়। তো তাই জাহিদ ভাই নিজে নুরিদের বাসায় যায়। তো উনি বলেছেন বিশ্বাস করেন এত কিছু শেখানো হয়েছে, কিন্তু জাহিদ ভাই কিছুই টের পাচ্ছিল না। জাহিদ ভাই নুরিকে আগেই দেখতে যায় এবং জিজ্ঞেস করে এই তোর কি হয়েছে, কি সমস্যা বল। তো নুরি বলার চেষ্টা করছিল, কিন্তু জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। তো জাহিদ ভাই কিছু দোয়া পড়ে, সূরা পড়ে এবং ওকে ফু দেয়। জাহিদ ভাই বুঝতে পারছিল ঘরে কেউ নাই, কোনো অনুভূতি জাহিদ ভাই টের পাচ্ছিল না। জাহিদ ভাই রিংটা বের করে ওর কপালে লাগানোর সাথে সাথে বমি করতে শুরু করে এবং জাহিদ ভাই নিজের চোখে প্রথমবার বমির সাথে পেরেক বের হতে দেখে ভয় পেয়ে যায় সবাই। এখন জাহিদ ভাই বলে জাহিদ ভাইকে ওই নুরি বলতে থাকে অনেকটা নেকামির মতো করে। তো জাহিদ ভাই কিছুক্ষণ ওকে দেখে কিছু বুঝতে না পেরে ওর বাচ্চাটাকে দেখতে যায়। বাচ্চাটার শরীর লাল হয়ে থাকে সব সময়। তো জাহিদ ভাই দেখলো অনেকগুলো খামচির দাগ ওর শরীরে। পরে সবাই জাহিদ ভাইকে লিটনদের বংশের পুরো ঘটনা খুলে বলে। সত্যি বলতে এত কিছু জাহিদ ভাইয়ের মাথায় তখন ঢোকেনি। জাহিদ ভাই সেদিন রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। জাহিদ ভাইকে বলেন দেখো আগেই তোমাকে বলে দেই অনেক দেরি হয়ে গেছে, চেষ্টা করে দেখতে পারি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা একদম নেই। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তো তিনি বলেন ক্ষতি সম্পূর্ণ করে ফেলেছে, তাই সুযোগটা এখন আর নেই। যার কথা বলছো সেই সায়রা বানু ডাইনিতন্ত্র সাধনা করতেন। তিনি শয়তানকে খুশি করতে এর আগে অনেক শিশু সন্তানদের না ভাবে বলি দিয়েছেন। তো যখন তিনি জানতে পারেন তিনি সে কর্মে সিদ্ধি সফল হতে চাচ্ছেন, তখন তাকে তার নিজ রক্তের সন্তানকে বলি দিতে হবে। তাই তিনি প্রথম সন্তানকে পানিতে ফেলে দিয়েছিলেন। কিন্তু শয়তানকে আরো খুশি করতে তিনি তার দ্বিতীয় সন্তানকে বলি দিতে যেয়ে সফল হয়নি। সেই রাতে তিনি যখন ধরা পড়ে গেলেন, তখন উপায় না দেখে সেই কুয়োতে তিনি নিজেই ঝাঁপ দেন। তাই তাকে কেউ আর পায়নি। এরপর এই পরিবারে অনেক ক্ষতি করেছেন এই শয়তান। তো নুরিকে সেহের করেছে এবং এটা হচ্ছে তীব্র শক্তিশালী জাদু, দ্রুততম গতিতে আঘাত করা যায়। বেশি দেরি হয়ে যাওয়াতে পুরো জাদুটাই গাঢ় হয়ে গেছে। হয় নুরি না হয় ওর বাচ্চারা ক্ষতি আসন্ন। তো জাহিদ ওনাকে জিজ্ঞেস করে তবে মাওলানা মৌলভী সাহেবের ছেলে কেন ডাইনিকে হাজির করতে পারেনি? তখন তিনি জাহিদের দিকে অবাক হয়ে তাকান এবং জিজ্ঞেস করেন তোমার কি মনে হয়, তুমি বোঝনি কি হচ্ছে? তো জাহিদ ভাই বলে না আমি বুঝিনি। এমনকি নুরি বমি করা ছাড়া জাহিদ ভাই আর কিছুই দেখে নেই, তাও বোঝেও নেই। তখন তিনি আমির সাহেব বলেন জাহিদ ভাইকে দেখো, চোর যদি তোমার ঘরে প্রবেশ করে চুরি করে তবে কি আলো জ্বলবে নাকি শব্দ করবে? সে তো কিছুই করবে না, কারণ সে চাইছে তার অস্তিত্ব যেন তুমি টের না পাও। সায়রা বানু হাজির কেন হবে? সে তো জিন না, সে তো মানুষ। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে উনি বেঁচে আছেন? তো বলে উনি আলবত বেঁচে আছেন, এটা কেউ বুঝতে পারেনি। সায়রা বানু জীবিত আছে এবং সে এখনো ক্ষতিগুলো করে যাচ্ছে। যা যা হয়েছে তার সবকিছুর পেছনে সায়রা বানু জড়িত। যেদিন সে মরে যাবে সেদিন থেকে এই পরিবারে আর কিছু এমন সন্তানের জন্ম এমন সমস্যা ফিরে আসবে না। তো জাহিদ ভাই বলেন তাহলে নুরি এবং লিটন আর যারা যারা একজন বুড়িকে দেখেছে, যার এক চোখ পচে গেছে, কান দিয়ে পুঁজ বেরিয়ে পড়ছে, সেটা কি সায়রা বানু? তিনি বলেন হ্যাঁ, কিন্তু সায়রা বানু কোথায় তা আমি জানি না। সায়রা বানুর রূপ নিয়ে যে শয়তানরা এই কাজগুলো করে যাচ্ছে সেটা এটাই হচ্ছে ঘটনা। তো উনি বলেন যে বলেছেন যে আসন্ন বিপদ এড়ানোটা কঠিন, তাই তিনি কোরআন খতম করে তাদের বাসায় চালিয়ে যেতে বললেন। তো জাহিদ ভাই লিটনদের সব কথা খুলে বলে তারা প্রচন্ডভাবে অবাক হয়ে গিয়েছিল। তো অনেক প্রশ্ন তাদের মনে জন্ম নিতে শুরু করে, যার উত্তর খুঁজতে আমির সাহেব না করে দেন। ঘরের সবাই মিলে প্রতিদিন নিয়ম করে কোরআন শরীফ পড়া শুরু করে দেন। আমির সাহেব তাদের কিছু নিয়ম পালন করতে বলেন। সব সময় বাচ্চাটার কাছে সূরা ইয়াসিন রেডিওতে বাজতো। একদিন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় নিউমোনিয়া হয়েছে। শিশু হাসপাতালে নিয়ে যায়।
মানে ওরা নিয়ে যায় শিশু হাসপাতালে, কিন্তু বাচ্চাটা মারা যায় হাসপাতালে ভর্তির 4-5 দিন পর। এরপর 1 সপ্তাহের মধ্যে নুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। টিটনের দাদির সাথে কথা বলে ধারণা করা যায় যে সায়রা বানু যদি বেঁচে থাকতেন তবে তার বয়স 85 কি 90 হতে পারত। তাদের পরিবারের যাদের সমস্যা ছিল, তারা যেই বুড়িকে দেখতো সেটা ছিল শয়তান জিন, যারা সায়রা বানুর রূপ নিত। তো নুরি যেই গর্তে ঢুকে বড় বড় মটকা দেখেছিল, সায়রা বানু সেখানেই ছিল তখন। নুরি সায়রা বানুকে যেন না দেখতে পারে তাই ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। নুরি 4 দিন কোথায় ছিল সেটা জানা যায়নি। তাদের পরিবারের সমস্যা দেখা দিল, সেই ডাইনিটা তাদের তেমন ক্ষতি করতে পারেনি। নুরির সাথে এমন কোনো সমস্যা এমন কেন হলো, এটার কারণে মূল কি কারণ ছিল সেটা জানা যায়নি, এবং সেটা একাকিত্ব। একা ওকে পেয়েছে, তাই ধীরে ধীরে ওকে শয়তানেরা কাবু করতে পেরেছিল। তো এটাই ছিল ঘটনা। হ্যালো রাসেল ভাই, এই ঘটনা হচ্ছে রাসেল ভাই র্যাচিনো আন্ডারউড নামে একটা ছেলের ঘটনা। ওর সাথে আমার পরিচয় হয় ইউনাইটেড স্টেটসে। ওকে আমি চিনতাম, ও লেক পার্ক নামে একটা জায়গায় থাকতো। হ্যাঁ, তো ও আমাকে ঘটনা বলেছিল অনেক আগে। ওর দাদা বাড়ি আর কি, মানে ওরা যেখান থেকে এসছে সেটা ছিল হচ্ছে অ্যালাবামাতে, মিসিসিপি ওখানে থাকতো। আচ্ছা, তো ও এবং ওর ভাই একবার ওর মানে দাদার বাড়িতে গ্র্যান্ডমার কাছে বেড়াতে যায় ওখানে। ওর দাদা মারা গেছে অনেক আগে, ওর দাদি থাকে ওখানে, এবং যে জায়গাটা থাকে সেটা কাইন্ড অফ লাইক একটু রিমোট এলাকা আর কি, একটু গ্রামের মতো, ভিলেজ সাইড। তো পাশে আর কি আপনার ওই দেখা যাচ্ছে যে কিছু আছে যে মানে আপনার ওই যে স মিল টাইপের আছে, তো এরকম জায়গায়, এবং শহর থেকে একটু দূরে। তো ও ছোটকালে ওখানে গেলে খুব এনজয় করতো। ও যেটা বলছে যে ওখানে খুব ভালো লাগতো আর কি ওর কাছে, গ্রামের মতো জায়গা। বাট ওদের ওখানে বেশ কুসংস্কার প্রচলিত আছে, যে এই জায়গাটা নাকি মানুষ বলে যে এখানে গোস্ট দেখে ওরা। এবং ছোটকালে ও যদিও খুব কিউরিয়াস থাকতো, কিন্তু ও কখনো দেখে নাই। তবে ওর যে জিনিসটা ও দেখছে ছোটকালে, যেটা মানে ওর চোখে পড়ছে, যে আলো ও দেখতো যে ওদের যে দাদার বাড়ি ছিল সেটা ওর দাদার যে মানে একটা টাউন হাউস ছিল, ওই টাউন হাউসের উপরে যে রুমটার মধ্যে থাকতো, ওখানে জানলা দিয়ে দূরে রাতের বেলা অনেক আলো দেখা যেত। আচ্ছা, মানে উন্নত যে উর্জের মধ্যে কিছু আলো দৌড়াদৌড়ি করে, বাট ওখানে কিন্তু জোনাকি পোকা নাই। হ্যাঁ, আচ্ছা, সো এটা জোনাকি হতে পারে না। আরেকটা জিনিস ও ভাবতো যে অনেক সময় কায়োটি থাকে, কায়োটির চোখ বা কিছু যদি চলে থাকে, নানা রকম ওর মধ্যে তখন ছোটকালে খুব বেশি এটা মানে একটা ইসের মতো কাজ করতো আর কি, লাইক মানে রহস্য বা ইসে। আমরাও ছোটকালে যেরকম ভয় পেতাম সেরকম। কিন্তু ও যখন একটু বড় হয়, যখন টিনেজ বয়স 17-18, তখন ও এই জিনিসটা ওরকে ভালো লাগে। দাদা বাড়ি তার গ্র্যান্ডমার কাছে আবার যাবে, এটা ওর কাছে খুব আনন্দ জিনিস। ও আর ওর ভাই যায় আর কি। তো যাওয়ার পর ওর কিছু রিলেটিভস, যথাযথ ভাইটাই ওদের সাথে দেখা হয় এবং আড্ডা মারে, গল্প টল্প করে। তোদের মধ্যে একজন বলে যে দ্য বেস্ট থিং টু ডু ওভার হিয়ার টু এনজয়, মানে সবচেয়ে মজা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফিশিং এ যাওয়া। বলে যে আমরা ফিশিং এ যাই এবং এটা খুব মজার জিনিস, তুমি যদি ফিশিং এ যেতে চাও আমরা মানে রাতের বেলা ফিশিং করতে যাই। তো মাঝরাতের দিকে আমরা বের হই, মাঝরাতে বা আর একটু পরে এরকম সময় উইকো। তো এটা অনেকটা ফ্লেভারটা কিন্তু আমাদের দেশের মাছ ধরার মতো, রাসেল ভাই, কাইন্ড অফ, হ্যাঁ, মাছ ধরতে যাওয়ার মতো। তো ও বলে যে ঠিক আছে আমরা যাব। তো ওর ভাইয়ের সাথে ওর খুব বেশি সখ্যতা নাই, মানে দে আর নট গুড ফ্রেন্ডস। ভাই আর সে খুব একটা ফ্রেন্ডস না, দুজনের মধ্যে ডিস্টেন্স আছে। তো রাতের বেলা ওরা গল্প টল্প করে কাজিনদের সাথে, কাজিনরা চলে যায়, ওর ভাই ওদের সাথে যে ফাংশন হয়, বিকজ এখানে যেহেতু আসে সময় একসাথে কাটাতে, এরকম সময়। তো রাতের বেলা ঘুমাতে যায়, ওকে যে রুমটা দেওয়া হয়, তো ওখানে ঘুমায় থাকে অ্যাজ ইউজুয়াল, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ঘুমটা ঠিক মতো আসতে আস্তে 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 সময় লাগে, এক সময় ঘুমায় যায় সে। তো যখন হঠাৎ করে রাতের বেলা এক জায়গায় যে দরজায় নক শুনে, টক 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 নক হচ্ছে, তো ওই নকের শব্দ ওঠার পরে তো বলছে কি হুজ দিস, হ্যাঁ, মানে কোনো উত্তর দিচ্ছে না। তো 2-3 বার নক হওয়ার পর ও উঠে যায় বিছানায়, দরজা খুলে দেখে ওর ভাই দাঁড়ায় আছে। তো ওর ভাই দাঁড়ায় আছে, বলে যে ওরা আমাদেরকে ডাকছে আর কি, ওর ফ্রেন্ডের কথা বলে, কাজিনদের কথা, লেটস গো, আমরা এখন ফিশিং এ যাবো। তো এই বলে ওর ভাই ঘুরে দাঁড়ায়, হাঁটা শুরু করে, মানে হেঁটে যাওয়া শুরু করে। তো বলে ওকে তুমি ওয়েট করো, আমি আসতেছি। তো যায় কোনো মতো হালকা ফ্রেশ হয়ে আর কি একটা কাপড় পরে ভাইয়ের সাথে রওনা দেয়। ঠান্ডা ছিল, গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় ওর ভাইয়ের পিছু রওনা দেয়। তো দেখে যে ওর ভাইয়ের গায়ে কিন্তু জ্যাকেট ট্যাকেট তেমন কিছু নাই, জাস্ট একটা সোয়েট শার্টের মতো হালকা পলা যাচ্ছে। তো ভাইকে ফলো করে দেখো ভাই যাচ্ছে, ওরা আগে আগে যাচ্ছে, এন্ড ও ভাইকে ফলো করতে। তো ভাইরেও বলে যে তুমি আস্তে হাঁটো, তোমার এত ওয়াই ইউ আর সো ওয়ারিং আপ। ভাই কোনো উত্তর দিচ্ছে না। তো বলতেছে যে ওরা কোথায়,
এটারও ওর ভাই কোনো উত্তর দেয় না। ও একটু মানে হয়, বিরক্ত হয় ভাইয়ের উপরে। আর ও ছিল কৃষ্ণাঙ্গ, তো কৃষ্ণাঙ্গ সহজেই গালাগালি করে, তো ভাইকে গালাগালি করতেছে পিছন থেকে। তো ভাই দেখতেছে ওইটারও কোনো রিপ্লাই দেয় না ওকে। তো হেঁটে 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 একটা আপনার বোট হাউস আছে, বোট হাউসের কাছে চলে যায়। তো বোট হাউসের কাছে তো ওর কাছে একটু অস্বস্তি লাগতে থাকে, কেউ নাই বোট হাউসে। সিম্পলি ও জাস্ট দেখে ওর ভাইটা হেঁটে গেল, পিছন দিয়ে দেখতেছে ভাইকে, হেঁটে গেছে, হেঁটে যে ওই বোট হাউসের গেট করছে, ক্যাচ করে শব্দ হচ্ছে, অ্যাজ ইউজুয়াল ঢুকে গেছে ভিতরে, কটকট পায়ের শব্দ হচ্ছে। ও ওই পিছে পিছে ফলো যে গেটের কাছে যেয়ে দেখে। তো কিন্তু ও যেটা বুঝে বোট হাউসটার ভিতরে রাসেল ভাই মনে হয় অনেকদিন কেউ খুলে নাই, একটা ভ্যাবসা গন্ধ পুরো বোট হাউসের ভিতরে, অন্ধকার বোট হাউসের ভিতরে একটা ভ্যাবসা গন্ধ, এবং আলো নাই, অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার। ও চিন্তা করতেছে যে এখানে তো এমন হতে পারে আমার একটা পা দিলে পানিতে পড়তে পারে, ভাই কোথায়? তো ভাইয়ের নাম ধরে ডাকা শুরু করে, দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। একটু পরে দূর থেকে দেখে যে একটা আলো জ্বলছে এবং একটা বোটের উপরে আলোটা জ্বলছে, ওর ভাই বসা বোটের মধ্যে। তো ওখান থেকে শুধু ওকে বলতে শুনছে কামান ওভার। তো ও আস্তে আস্তে হেঁটে যায়, যে মানে একটু বিষোদ্গার করতে করতে বোটের উপর উঠে বসে, দেখে যে বোটটা ওর ভাই দাঁড় চালাচ্ছে। তো আস্তে 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 করে বোট হাউসের যে দরজা দিয়ে বোটটা বের হয়ে আসে। তো পিছে বসে ও চিন্তা করতেছে যে ভাই যেহেতু কথা বলতেছে না, মেবি হি ইজ নট ইন এ গুড মুড, অথবা সে হয়তো ঘুম থেকে উঠে আসে। তো ও শুধু জিজ্ঞেস করতেছে ওর কাজিনদের কথা, যে ওরা কুই। তো ওকে এক সময় উত্তর দেয় আছে, সামনে আছে, চলো। তো বোট চলতেছে, দাঁড় বাইতে 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 বেশ একটা, তো এমন লেকের এমন একটা জায়গায় আসে, সেই জায়গায় দুই পাশে শুধু গাছ এবং আর কিছু নাই। তো যেটা দেখা যাচ্ছে যে ওই বোটের মধ্যে যে আলোটা জ্বালছে ওরা, সেই আলোর থেকেই হালকা একটা মানে প্রতিফলন হয়ে আশেপাশে যতটুকু ছড়াচ্ছে পানিতে, এতটুকুই, এর বেশি কিছু দেখা যাচ্ছে না। আর পানি কেটে বোট চলতেছে। তো বোটটা যেতে 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 একটা জায়গায় আসে, তখন ওই জায়গায় এসে ও দেখে যে মানে লেকটা এমন ভাবে বিভক্ত হয়েছে, বামে একদিকে গেছে আর ডানে, ইটস লাইক 3 রাস্তার মাথার মতো একটা জায়গার মধ্যে বোটটা এসে ওর ভাই দাঁড়া করায়, মানে দাঁড় বাওয়া ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওর দিকে হালকা ভাবে তাকায়, তার স্বভাবে তাকায়, বলে যে ইউ ওয়ান্ট টু সি সামথিং। তো ও বলে হোয়াট। এটা বলার সাথে সাথে ভাই দেখে কি লাফ দিয়ে পানিতে পড়ে যায় ঠাস করে। এটা ওর জন্য একটা বিশাল আশ্চর্য, ভাই লাফ দিয়ে পানিতে পড়লে, ইটস কোয়াইট কোল্ড, এরকম একটা কোল্ড, আর ওর ভাই পানিতে কেন লাফ দিল? তো ওর ভাইয়ের নাম ধরে ডাক দেয় আর কি। হ্যাঁ, যে কি হয়েছে, আমার সঠিক মনে আসতেছে না, ভাইয়ের নামও বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে ডাক দেয়, দেখে যে কোনো কথা নাই। ভাইটা করে কি পানির মধ্যে ধাস করে পড়ছে, যে পানির মধ্যে একটা শব্দ হয়েছে, এবং ও আর কোনোই পাচ্ছে না। এবং ও তখন ভাবতেছে হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস। আর ওর ভাই ওর সাথে এসব জোকও করে না। সো এবং থিং ইজ লাইক দ্যাট, যে পানির তলে যে ওর ভাই ডুব দিচ্ছে, নিচে কিছু দেখা যাচ্ছে না, পানিটাও কোয়াইট মানে কালো টাইপের কালার, নিচের থেকে কিছু আসতেছে না, ওই আলোতেও বেশি কিছু দেখা যাচ্ছে না। ও যে ওই ইটা ধরে, ওখান থেকে যে ল্যাম্পটা থাকে, ওই ল্যাম্পটা ধরে, ল্যাম্পটা নিয়ে ওইদিকে তাকায় ঢুকে দেয়, কিছু নাই, মানে এরকম একটা অবস্থা, মানে কাউকে দেখা যাচ্ছে না বা আলোতেও খুব একটা যাচ্ছে না। তো খুব থতমত বসে যায়। এখন ও চিন্তা করতেছে আমি কি বোট নিয়ে ব্যাক করে চলে আসবো, নাকি আমি এখানে বসে থাকবো ভাইয়ের কথা। ও চিন্তা করতেছে, এরকম করে আপনার সময় পার হতে থাকে রাসেল ভাই, 1 মিনিট 2 মিনিট এরকম সময় পার হয়ে যাচ্ছে। মনে হয় নো ওয়ে, একজন তো মানে দম বন্ধ করে এইভাবে পানির তলে থাকতে পারে না, আর ভাই কেন করবে? ওর কাছে পুরো ব্যাপারটা উইয়ার্ড লাগতে থাকে। এই সময় কি হয়, ওর বোটটাকে মনে হচ্ছে কি পানির নিচ থেকে ওর টানা শুরু করে আসলে, লাইক নিচ থেকে কেউ ধরে বোটটাকে টানতেছে। আর এই টানের স্পিডটা এমন পর্যায়ে পৌঁছায় যে একটা মোটর লাগানো বোট থাকলে যেভাবে যেতে থাকে সেইভাবে ওটা যাচ্ছে। আচ্ছা। এবং ও তখন রীতিমতো ভয়ের চোটে চিৎকার করা শুরু করে রাত্রেবেলা। কিন্তু ওর চিৎকারটা মনে হচ্ছে আশেপাশে শুধু প্রতিফলিত, মানে গাছে টাছে বাড়ি খেয়ে একটা লাইকা একো টাইপের হইতেছে, বাট কোনো অ্যান্সার নাই। এক পর্যায়ে সে খুব ভয়ে, বোটের স্পিড কেমন বাড়ছে, একটা কাঠের নৌকা বোটের একটা পাশে এরকম উঁচা হয়ে গেছে, মনে হচ্ছে ছ্যাঁচড়ায় বোটটাকে পানির উপর দিকে নিয়ে চলে যাচ্ছে। এবং ও ডানে বামে তাকায়, তখন তাকায় দেখে ওই যে আলো দেখতো এখানে, সেরকম আলো আছে গাছের মধ্যে দিয়ে। হ্যাঁ, মনে হচ্ছে সর করে কিছু একটা পাস করতেছে গাছের মধ্যে, মানে খুব দ্রুত যদি হরিণ দৌড়া যায় রাসেল ভাই, জাস্ট লাইক দেখ সেরকম সাউন্ড দুই পাশে। হ্যাঁ, এরকম সাউন্ড এক জায়গায় তোর কাছে মনে হচ্ছে হই হুল্লোড় করতেছে কিছু মানুষ এরকম। তো ও ওইটা শুনে ওর কাছে আরো ভয় লাগে, এবং হই হুল্লোড়ের শব্দগুলো জাস্ট লাইক কিছু মানুষ একসাথে বসে যদি জোরে আড্ডাবাজি করতে থাকে সেরকম, কিন্তু অন্ধকারের মধ্যে কিচ্ছু নাই সেখানে। এরকম করতে করতে হঠাৎ করে ওর চোখে পড়ে ওই আলোর মধ্যে যে দূরে একটা গাছ, পানির মধ্যে থেকে একটা গাছ এরকম বাঁকায় উঠছে গাছটা, এবং নৌকাটা প্রচন্ড জোরে গাছের সাথে ধাম করে বাড়ি খায়।
বাড়ি খাওয়ার পর ও ছিটকে যায়, দাঁড়ায় থাকার থেকে ছিটকে যায়, পড়ে এক সাইডে, পড়ে ওর আর কিছু মনে নাই, মাথাটা জোরে বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে ও আর কিছু মানে জ্ঞান হারায় ফেলে। তো একটা সময় ওর যখন ওঠে, এক সময় ওর জ্ঞান ফিরে আর কি, তাকায় দেখে যে ওর নৌকাটা যেটা সেটা ওখানে আছে, পানিতে অনেকখানি তলায় গেছে নৌকার, আর একটা সাইড ওই গাছের সাথে বেঁধে আটকে আছে। তো কোনো মতে কাঠটারে মানে গাছটাকে আঁকড়ায় ধরে উপরে ওঠার চেষ্টা করে, গাছের ওখানে দাঁড়ায় যে বসে, মানে ওর একটা হিসেব বসে কাঁপতেছে থরথর করে, অ্যান্ড ওর লাইক হি ইজ লুজিং সেন্স, ঠিক আছে। তো ওর কাছে হঠাৎ নাকি মনে হয় যে ওই গাছের আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হচ্ছে কোথা থেকে, ইটস লাইক পানির উপরে, মানে ও দেখতে পাচ্ছে না, বাট হি ইজ ফিলিং লাইক মানুষ কেউ এসে আমাদের আশেপাশে দাঁড়াইলে আমরা যেটা ফিল করি সেরকম আশেপাশে জড়ো হচ্ছে মানুষজন, মানে অনেকগুলো মানুষ এরকম আশেপাশে জড়ো হচ্ছে, এবং ওর কাছে মনে হয় ফিস 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 শব্দ শুনতে থাকে। এরকম করতে করতে ও না আরেকটা স্টেটে চলে যায়, মেন্টাল স্টেট আরেক রকম হয়ে যায়, ও ধিম ধরে ওখানে পড়ে থাকে। সো এক পর্যায়ে সে লাইক বেহুশের মতো হয়ে যায়, তার সেন্সও নাই, এবার মানে একটা আধো ঘুম আধো জাগরণ এরকম একটা জগতের মধ্যে চলে যায়। এরপরও অস্পষ্ট শব্দ শুনতে পায়, দূর থেকে কেউ কথা বলতেছে এবং বোট আসছে, একটা লাইট পড়ছে ওর গায়ে, এবং এক সময় মানে ভোরের দিকে এটা হয়েছে, পুলিশের বোট এসে, মানে দিনের বেলা আর কি, দিন হয়ে গেছে, ভোরে গেছে, সকালে ওকে নিয়ে যায় হাসপাতালে, আকাশ পাতাল জ্বর থাকে। ওকে জিজ্ঞেস করে এবং ওর ভাইকেও দেখে। তো ভাইকে, ভাই বলে কি হয়েছে, বলে ওর ভাইকে বলে তুমি আমাকে ডেকে নিয়ে গেছিলে, বলে নো আই ডিডন্ট কল ইউ, তোমাকে আমি কোত্থেকে ডাকছি, আমি আমার মতো ঘুমাচ্ছি, আর নোবডি কল্ড আস। সকালের দিকে আমার কাজিনরা আসে ভোরের দিকে যে মাছ ধরতে যাবা কিনা, সো আমরা তখন বেরিয়েছিল, তোমাকে পাইনি, বোট হাউসে একটা পুরানো বোট ছিল সেটাও পাইনি, দেন আমরা তুমি মিসিং দেখে আমরা খুঁজতে বেরিয়েছি, লোকাল শেরিফকে কল দিয়েছি, শেরিফ তার বোট নিয়ে বের হয়েছে, যেহেতু বোট নেই এখানে, খুঁজতে যে তোমাকে আমরা এই জায়গায় পাইছি। অ্যান্ড ইউনো হোয়াট, যে গাছটা তোমাকে পাওয়া গেছে ওইটা একসময় সমতল জায়গা ছিল, ওইখানে একসময় কিছু শ্বেতাঙ্গ লোক ছিল যারা ওখানকার ভাইসরয় টাইপের ছিল, জমিদার টাইপের, ওরা ওই সময় আসে, ওরা ওদের স্লেভদের নিয়ে ওখানে ফাঁসি দিয়ে দিত। আচ্ছা, সেই কারণেই হয়তো এই ঘটনার সাথে এটার হয়তো রিলেশন আছে। তো র্যাচিনো যখন আমাকে বলছিল, তো ইট ওয়াজ লাইক কোয়াইট স্কেরি। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে এরকম মানে হতে পারে, আমার কাছে জিনিসটা খুব স্ট্রেঞ্জ লাগছিল। জলজ্যান্ত ওই মানুষটার সাথেই ঘটছে, আমার সামনে বসে আছে। তো আমার বলতেছে যে আমার সাথে হয়েছে, এখন তোমাকে আমার মিথ্যা বলার, ওরা কিন্তু অকারণে। এবং দেখেন মানে কত দূরের একটা ঘটনা, কিন্তু সেই ঘটনার সাথে বাংলাদেশের অনেক, বাংলাদেশে যেরকম হয় না এরকম কিন্তু না, মানে অবশ্যই আমাদের দেশে এরকম অনেক ঘটনা অনেকের কাছে হয় না, মানে হ্যাঁ সেটাই। এন্ড এগুলা কিন্তু ওই যে একটা গবেষণা আমি শুনছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশের ওই যে আপনার বিভিন্ন ওই যে ফোকলোরের সাথে মিলে যায় সবকিছু, কিন্তু এই যে গন্ধকাটা ভূত, তারপর এই সবকিছু যে মাছের জিনিসগুলা, হ্যাঁ, তারপর আত্মার ব্যাপার স্যাপার মানুষ যেগুলো বলে মিলে যায়। যদিও আত্মা আমরা জানি যে এটা একটা সাথে জিন, যে নাকি এই জিনিসটাকে ঘটায়, বারবার দেখায়, যার সাথে থাকা জিনটা সেই মানুষকে এই জিনিসগুলো দেখাতে থাকে। রাইট, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটা আমাদের রাজবাড়ির বহুত স্ট্রিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি, তো ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল, ভাই। আর এই 3 সালে যিনি, মানে তার নামটা হলো শরীফুল, তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন, প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না, তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন, এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি, ওখানে একটা মেসে থাকতেন আর কি উনি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা শুরুর মানে সূত্রপাত। তো উনি যখন যে মেসটাতে থাকতেন, সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না, মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটা কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা, তো উনি যে কাজটা করতেন, নর্মালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসের কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন,
ও রাসেল ভাই মাঝখানে আমি একটু একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, জি। মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। উনি বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, তা আসার পরে দরজা যখনই খুলেছেন হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরোয় চলে গেল। মানে বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে সোজা গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। তো উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকমটা হতেই পারে। উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে, ওনার একটু দাড়ি ছিল সেই দাড়িরও একটা অংশ পুড়ে গেছে, এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, জি। দেখে ওনার মুখে কালি লেগে আছে। তার মানে অনেক সময় দেখি না রাসেল ভাই ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় কিছু কিছু জায়গা। জি। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ওনার বিছানা একদম তছনছ করা, মানে আচ্ছা। একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তোবা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা একটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করেই উনি মানে তখন চিন্তা করেছেন। কিন্তু রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালার দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সী একটা বাচ্চা, মেয়ের একটা